আসসালামু আলাইকুম। আমি আজকে একজনের সাথে কথা বলছি। আহ, তিনি আহ, খুব সম্ভবত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নন, আহ, কিন্তু ইসলামিক বিভিন্ন বিষয়ে তিনি ইন্টারেস্টেড, এবং তিনি ফিলোসফি ব্যাকগ্রাউন্ডের নয়, সাইড বাই সাইড উনি ফিলোসফি নিয়েও ইন্টারেস্টেড। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। তো আলামিন, আপনাকে আসসালামু স্বাগত। আলাইকুম স্যার। স্বাগত জানাই। হ্যাঁ, আমি চাই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজে আপনি করে বলতে, কিন্তু ওই যে বয়স এবং শিক্ষকতার পেশা নানা কারণে লোকজন স্যার ডাকে। এটা মানে জি তুমি স্যার, শিওর, নো তুমি প্রবলেম এবং স্যার। আপনির মধ্যে একটা জি তালগোল জি পাকিয়ে যায়। হ্যাঁ, আপন জি জি লোকদেরকে স্যার। আবার এ, আপনি করে বললে কেমন যেন একটু মানে পর পর বলে মনে হয়। হ্যাঁ, স্যার তুমি বললেই বেশি খুশি আবার হব স্যার। আমার বড় বোন আজীবন শিক্ষকতা করেছেন, মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। তো উনি আবার ওনার ইয়ে হচ্ছে যে উনি সবাইকে আপনি করে বলে। হ্যাঁ, জি স্যার। উনি বলছে দেখো তোমরা এরকম কাউকে তুমি জুনিয়র কলিগ বা স্টুডেন্ট এরকম মানে তুমি করে বলাটা উনি পছন্দ করে না। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেছি প্রফেসর মহিক চৌধুরী স্যার, কবি, এরকম অনেককে দেখেছি যে তারা একেবারে একান্ত ঘরের মানুষজন বা কাছের মানুষ ছাড়া কাউকে সাধারণত তুমি করে বলেন না, আমাকেও আপনি করে বলেন। আমার সাথে খুব জি ভালো জি সম্পর্ক। তো আমি তো একসময় ফরহাদ মাজারের মতো ভাই হতে চেয়েছিলাম, কিন্তু ভাই হতে পারিনি, স্যার হয়ে গেছি। জি স্যার। আলামিনের সাথে আমার এই আলোচনাটা কোনো নির্ধারিত টপিক নাই। হি জাস্ট শোড ইন্টারেস্ট টু টক উইথ মি। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা কিছু রেলেভেন্ট বিষয়ে কথা বলবো, এবং সেসব বিষয়ে আলামিনের যে কোয়েশ্চেন গুলো সেগুলোর ব্যাপারে আমার যে আনসার বা অপিনিয়ন সেটা হয়তো অন্য কারো কাছে ইন্টারেস্টিং মনে হইতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ইনফর্মাল আলোচনাটাকে আমরা রেকর্ড করছি। যদি আমরা ভালো মনে করি তাহলে হয়তো সেটা ইউটিউবে আমার চ্যানেল যুক্তি ও জীবনে হয়তো আপলোড করতে পারি। সো আলামিন, জি স্যার। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? ইন দ্য মিন টাইম আলামিন আমাকে যেটা বলেছে যে সে ইউটিউবে আমার কিছু অনলাইন ক্লাস এবং কিছু কন্টেন্ট এগুলো দেখেছে, ইত্যাদি আর কি। সো আলামিন, ইটস ইউর জি টেক। স্যার। স্যার অ্যাকচুয়ালি আমি আপনাকে ফাইন্ড আউট করি। আহ, আমার কিছু মানে কোশ্চিন ছিল। অ্যাকচুয়ালি আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো আমাদের এডুকেশন পারপসেই যখন কম্পিউটার সায়েন্সে স্টাডি করি তখন কিছুটা ফিলোসফি সম্পর্কে আইডিয়া হয়, বাট হচ্ছে এখন পর্যন্ত আমার তেমন একাডেমিক ফিলোসফি তেমন নলেজ নেই। বাট হচ্ছে তখন থেকে আমার একটু কিউরিসিটি জাগে ফিলোসফির উপর। কারণ আমি দেখতে পেলাম আর কি যে আমাদের ইউনিভার্সিটি কিছু বিল্ট ইন প্যাটার্ন থাকে। প্যাটার্নটাই আবার হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অনেক ইউজ হচ্ছে, এবং ম্যাথমেটিক্স এ কিছু অ্যাবস্ট্রাক্ট এন্টিটি যেগুলা সেইগুলা হচ্ছে আহ, আমরা তো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে ডিরেক্টলি অবজার্ভ করতে পারি না। তারপরেও এটাকে কেন আমরা অ্যাকসেপ্ট করি, বা সায়েন্স কেন এটাকে অ্যাকসেপ্ট করে, এইটা নিয়ে আমার কোশ্চিন রেজ করে মনের মধ্যে। তারপর থেকে আমি অ্যাকচুয়ালি অনলাইনে ফাইন্ড আউট শুরু করি, আসলে ফিলোসফিটা বোঝার চেষ্টা করি, এবং দেন আমি আপনাকে মানে লাকিলি আপনাকে পেয়ে যাই আর কি, আপনার কন্টেন্ট গুলো পেয়ে যাই। কারণ হচ্ছে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে হাই ফিলোসফিক্যাল টার্ম আছে বা ইউজ আছে এগুলো আপনি তুলে নিয়ে আসছেন, যেমন আপনার জিরোর অন্টোলজি, ম্যাথমেটিক্যাল জিরোর অন্টোলজি। এই ভিডিওগুলো আমি ফার্স্ট আপনার দেখতে পাই। তো এইটা দেখার পরে আর অ্যাকচুয়ালি স্যার আমি আপনার সাথে আলোচনা করার জন্য খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি। আপনার কাছে কিছু আমার কোশ্চেন ছিল, সেগুলো রেজ করার জন্য অ্যাকচুয়ালি আপনার সাথে আমি যোগাযোগ করি স্যার। হুম। তো আলামিনের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না? জি স্যার, সায়েন্স, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কম্পিউটার সায়েন্স, ও আচ্ছা আচ্ছা। জি আমি তো ওই যে ফিলোসফিক্যাল আসপেক্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কোর্স আমাদের অনার্স ফোর্থ ইয়ারে বহু বছর থেকে পড়াই আর কি, এটা আমি নিজে ডেভেলপ করেছি। তো জি স্যার। আমার আমি অনেক আগেই কম্পিউটার কিনেছি। সেই এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে যখন আমার বেতন ছিল 2,850 টাকা বেসিক, ঘর ভাড়া সহ 4200 4200 4300 টাকা পেতাম, তখন আমি ব্যাংক থেকে লোন করে 70,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছিলাম। জি স্যার। সেই গ্রেট। 1998 সালে। জি তো স্যার। এরপরে যখনই যেটা বের হয়েছে
ডিভিডি প্লেয়ার ইত্যাদি বা ডিস্ক যা যা ক্যামেরা, এগুলো সবসময় আমি প্রযুক্তিগুলোকে করেছি, মানে জোগাড় করেছি, বা অ্যাপেলের প্যাড ইত্যাদি আর কি, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু কুলায় আর কি। তো মানুষ আমাকে মনে করতো যে আমি অনেক শৌখিন মানুষ, টাকা পয়সা সব কাজে খরচ করি। অ্যাকচুয়ালি আমার আমি আমি আমার সোশ্যাল ওয়ার্ক করা, সোসাইটিকে সার্ভ করা এবং সোসাইটি কিভাবে কাজ করছে সেটা মানে বুঝতে পারা, এটা আমার একটা সবসময় একটা লক্ষ্য ছিল। তো বর্তমান সময়টা কেমন চলছে, যে কোনো বর্তমান সময় সেটা যখনকারই হোক না কেন, সমকালীন সময়কে জানার জন্য প্রযুক্তির ব্যবহার জানাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করেছি। তো জি স্যার। সেজন্য আমাকে অনেকে বলেছে তুমি তো ফিলোসফির লোক, তুমি কম্পিউটার দিয়ে কি করবা। হ্যাঁ, তো আহ, কিন্তু আমি করেছি তো, তেমন কিছু উল্লেখযোগ্য করতে পারি নাই। কিন্তু আহ, এগুলো চর্চা করতে করতে একসময় আমি আমাদের শিক্ষকদেরকে বললাম যে আমি এরকম একটা কোর্স মানে ইন্ট্রোডিউস করতে চাই। তো ফিলোসফি ডিপার্টমেন্টের টিচাররা বুঝতেই পারো যে তারা তো এটাতে কোনোভাবেই রাজি হওয়ার কথা নয়। হ্যাঁ, জি জি। তো এক সেকেন্ড, এখানে আহ, আমার কম্পিউটারটা আমার মেয়ে ব্যবহার করেছিল, তো সে সম্ভবত মেসেঞ্জার মেবি অন হয়েছিল আবার। এটা আমি কিভাবে অফ করব? এই যে প্রযুক্তির কথা বলতে প্রযুক্তি চলে আসছে ঠিক না। আছে স্যার, ব্রাউজারটা ক্রস করে দিতে পারেন হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্রাউজারটা ক্রস। আচ্ছা, দেখা যাক। জি তো তখন আমি আমি করলাম কি, কম্পিউটার সায়েন্সের বইপত্র, যে লুগারের বই, তারপরে স্টুয়ার্ট রাসেলের বই, এরকম বেশ কিছু বই টই আমি কিনলাম। কিনে টিনে জি আমি স্যার। দেখলাম যে এসব বইয়ের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টারে যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো আমাদের ফিলোসফির সাথে ডিপলি কানেক্টেড। তো সেগুলো টেগুলো দেখিয়ে আমি শিক্ষকদেরকে কনভিন্স করি এবং জি ক্রমান্বয়ে স্যার। আলোচনাটা শুরু করি। তো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এবং আমাদের কলিগরাও তারা মানে খুবই খুশি আর কি এই কোর্সটাতে, আমিও খুব জি এনজয় করি। স্ট্রং এ, উইক এ, যা যা ইত্যাদি ব্যাপার স্যাপার জি গুলো আছে যেগুলোর সাথে ফিলোসফিক্যাল কানেক্টেড। তো ইন দ্য মিন টাইম আবার আমার ইন্টারেস্টের সাথে ফিলোসফির মধ্যে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো জি একটা আমাদের ফিলোসফি মানে মূল যে জায়গাটা আর কি, মানে আসলে আসলটা কি, হোয়াট ইজ রিয়েল, হোয়াট ইজ ট্রুথ, জি ইজ দেয়ার এ গড, হোয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম, হ্যাঁ, অর মানে হোয়াট, ওয়াই ইট ইজ দেয়ার, এই ধরনের জি যে যত আলোচনা এগুলাকে আমরা বলি মেটাফিজিক্স, অধিবিদ্যা। তো জি এইটাও আমি পড়াচ্ছি। আর দীর্ঘদিন থেকে আমি এপিস্টেমোলজি পড়াই, কন্টেম্পোরারি এপিস্টেমোলজি পড়াই। তো আমাদের ডিপার্টমেন্টে আমি এগুলো চালু করেছি, আমাদের স্টুডেন্ট লাইফে সেগুলো ছিল না। আর একটা সাবজেক্ট আমি রিলেটেড পড়াই, এটাও এটার সাথে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফিলোসফি অফ মাইন্ড, মানে ডাজ মাইন্ড এক্সিস্ট, মানে অর্থাৎ মেটেরিয়ালিজম যেটা বলে যে অনলি মেটেরিয়াল স্টাফ এক্সিস্ট করে। আর কেউ কেউ যারা ডুয়ালিস্ট তারা বলছে না, ম্যাটার মাইন্ড দুটি এক্সিস্ট করে। জি এটা নিয়ে স্যার। কোর্সটা ফিলোসফি অফ মাইন্ড। ফিলোসফি অফ মাইন্ড আবার সাইকোলজি না, মানে সাইকোলজি একটা জিনিস আর ফিলোসফি অফ মাইন্ড আলাদা জিনিস। ফিলোসফি অফ মাইন্ড জি একেবারে মেটাফিজিক্স এর একটা বিষয়। তো জি এগুলা সবগুলা মিলিয়ে আমি দেখলাম যে মানে ইভেন আমার ফিলোসফি পড়াটাও এরকম ঘটনাক্রমে, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, তারপরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একজনের কাছে কিছু ফিলোসফির বই দেখলাম, আমি ভাবলাম যে এগুলোই তো পড়া, তা আমি এগুলোই জি পড়বো। জি আমি আর অন্য কোথাও ভর্তি পরীক্ষা দিই না, আমাদের সময় তো ইউনিট সিস্টেম ছিল না, ডিপার্টমেন্ট ওয়াইজ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো ফর্ম নিতে হইতো, ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিতে হইতো, ভর্তি জি পরীক্ষা। জি আমি কোথাও ভর্তি পরীক্ষাতে অ্যাপিয়ার করিনি। জি স্যার। সরাসরি ফিলোসফিতে ভর্তি হইতে আসলাম। আমার রেজাল্ট ভালো দেখে টিচাররা বলছে যে তুমি কি ফিলোসফি আসলে পড়বা নাকি এডমিশন নিয়ে রাখছো? আমি বলছি, স্যার আমি এখানেই পড়বো, কারণ আমি তো অন্য জায়গাতে আমি ফর্ম নেইনি। হ্যাঁ, তো জি সেই থেকে ফিলোসফি আমার মানে খুব পছন্দের, এবং ফিলোসফি যারা জি পছন্দ করে তাদেরকে আমি পছন্দ করি। এমনকি আমি, আমার তো একটা আইডিওলজি আছে বা ইসলামকে আমি ফলো করি। তো যারা, এখানে রাখো, তো এক সেকেন্ড।
হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। সেজন্য আমাদের মানে ফিলোসফি যারা পছন্দ করে, এমনকি তারা যদি মানে ইসলাম পছন্দ নাও করে অথবা নাস্তিকও হয়, কিন্তু ফিলোসফির জিনিসটা বোঝে, তাদেরকে আমার ভাল লাগে। হ্যাঁ, কারণ এই লোকগুলো তো আসলে মানে আহ, তারা তো মুভ করতেছে, হয়তো তারা ভুল পথে মুভ করতেছে, কিন্তু যারা লজিক, আর্গুমেন্ট, ফিলোসফি এগুলো বোঝে না, তাদের তো মানে বিশ্বাসটা কোনো ক্রমেই দৃঢ় হইতে পারে না। মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জি স্যার, জি যে স্যার, রাইট। ইসলামের যে কালেমা, যে আমরা যে কালেমায়ে তাওহিদ যেটাকে বলি, হ্যাঁ, এই প্রোক্লেমেশন অফ কালেমা, এটা হচ্ছে যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এটা জাস্ট মিয়ার রেসিটেশনের ব্যাপার না। হ্যাঁ, কেউ এটা উচ্চারণ করলো তাতে করে সে মুসলমান হয়ে যাবে এমন না, আনটিল এন্ড আনলেস ইট কামস ফ্রম হিজ অর হার ভেরি উইদিন। হ্যাঁ, তো এই এপিস্টেমিক জার্নিতে আমি মনে করি যে এই যে আমরা মেটাফিজিক্স আলোচনা করি, যে যে প্রশ্নগুলো, এই সবগুলো প্রশ্নের একটা সুনির্দিষ্ট উত্তর হচ্ছে ইসলাম। সো ইসলাম ইজ ফিলসফি, বাট ফিলসফি ইজ নেসেসারিলি নট ইসলাম। এটা ইসলাম হইতে পারে, এন্ড ইসলামও হইতে পারে। ইটস এ টুল অর মেথড। জি স্যার। আমি অনেক কিছু বলে ফেলেছি। স্যার, আমিও প্রথম দিকে মনে করতাম হয়তো ফিলোসফি শুধুমাত্র নাস্তিকতার চর্চার বিষয়, তখন বুঝতাম না তেমন। কিন্তু আমি কারণ যখন আমাদের দেশে এবং বিদেশে যারা ফিলোসফি চর্চা করে, তাদের মোস্ট অফ দেম, বিশেষ করে যারা পাবলিক ফিগার হিসেবে মানে অ্যাক্টিভিজম করে, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করে, ওরা নাস্তিকতার পক্ষে, যার কারণে লোকদের মধ্যে ধারণা হইলো যে এটা বোধহয়। জি স্যার, কিন্তু আমি যখন ফিলোসফি নিয়ে আস্তে আস্তে স্টাডি শুরু করতেছি, যত স্টাডি করতেছি আমি ততই মনে হচ্ছে আরো বেশি আস্তিক হচ্ছি, বা আস্তিকতার ডিগ্রিটা আরো বাড়তেছে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। তাহলে আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। জি জি স্যার। স্যার, আমি প্রথমে এটা বলতে চাই যে স্যার, আপনি যে পয়েন্টটা নিয়ে এখন ফিলোসফিক্যাল সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে যে ফিলোসফির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন, এইটা হচ্ছে যারা নতুন স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য মনে করি অনেক উপকার হবে। তার আন্ডারস্ট্যান্ডিংটা আরো অনেক ক্লিয়ার হবে। যেমন আমি যে জিনিসটা ফেস করে আসছি আমাদের স্টুডেন্ট অবস্থায় পড়াশোনার ক্ষেত্রে, হয়তো ফিলোসফি অতটা ক্লিয়ার ছিল না আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট অনেক সময় মুখস্থ করে আসছি যেটা বুঝি নাই, বা হচ্ছে প্র্যাকটিক্যাল যে রিলেট করা বা হচ্ছে কম্পারিজন করা, যে রিয়ালিটির সাথে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা ইকুয়েশন যে কম্পেয়ার করা, এইটা বুঝতাম না। যদি হচ্ছে ফিলোসফিক্যাল এই টার্মগুলো আগে থেকে ক্লিয়ার হতো, তাহলে জিনিসটা হয়তো অনেক ক্লিয়ার হয়ে যেত আগে থেকে, বা আপনার এই ভিডিও কন্টেন্ট গুলো যদি পেতাম আমরা। তো আমার কাছে যেটা মনে হয় স্যার, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ম্যাথমেটিক্স, আমি যেটা মনে করি যে ম্যাথমেটিক্স এবং হচ্ছে ফিলোসফি একটা কনক্রিট রিলেশনশিপ আছে, এবং এটা হতে পারে, কিন্তু এই যে ম্যাথমেটিক্স এর যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি বা অবজেক্ট আমরা ধরে নেই, বা মৌলিক এন্টিটি হিসেবে ধরে নেই, এইগুলা কেন আমরা তো অভিজ্ঞতার মাধ্যমে ডিরেক্টলি অবজার্ভ করতে পারি না, তারপরেও কেন আমরা অ্যাকসেপ্ট করি, বা সায়েন্স এইটা অ্যাকসেপ্ট করার বেস লজিক বা টার্মসটা কি, এটা যদি স্যার শেয়ার করতেন। আচ্ছা, এই যে যেমন স্যার নাম্বার বা জিওমেট্রিতে রেখা, এগুলো তো বাস্তবে অস্তিত্ব আমরা পাই না এমপিরিক্যাল এভিডেন্স এর ক্ষেত্রে। এই যে ইয়াতে আমি গত যে ক্লাসটা নিলাম, খুব সম্ভবত কি পরশুদিন বোধ হয়, আজকে কি বার, শনিবার না রোববার? আজকে আজকে শনিবার স্যার। শনিবার, তাহলে গতকালকে বিকেলে ক্লাস নিয়েছি। তো সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু এপিস্টেমোলজি। তো ওখানে আমাদের তো যে জ্ঞানের উৎস নিয়ে বিতর্ক আছে পাশ্চাত্য দর্শনে বা বিভিন্ন জায়গায়, যে অভিজ্ঞতা জ্ঞানের উৎস হবে নাকি বুদ্ধি। হ্যাঁ, এরকম। জি এখন অভিজ্ঞতার কথা তো আমরা বুঝি, বুদ্ধি জিনিসটা কিভাবে বোঝানো যায়। তো বুদ্ধি বোঝানোর জন্য আমি সবচেয়ে যেটা উদাহরণ বলি সেটা হচ্ছে, কথার কথা, আমরা লিমিটেড অনেক কিছু দেখি, আমরা ফাইনাইট অনেক কিছু দেখি, পার্টিকুলার অনেক কিছু দেখি, কিন্তু আনলিমিটেড অথবা অ্যাবসলিউট, হ্যাঁ, ইনফাইনাইট, এটাকে তো আমরা এক্সপিরিয়েন্স করি না। তা আমরা এটা জি স্যার। তাহলে কোথায় পাই? the very idea of infinity, the very idea of absoluteness, হ্যাঁ, আর এটা আমরা আসলে কখনো অভিজ্ঞতায় পাই না। কিন্তু অভিজ্ঞতা যেটা পাই সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেটার
মানে অপোজিটে আমরা এটা কল্পনা করি। ইট মাস্ট বি দেয়ার, অ্যাবসলিউট মাস্ট বি দেয়ার, হোয়াট এভার দ্য অ্যাবসলিউট, এম্বডিমেন্ট অ্যাবসলিউট, এম্বডিমেন্ট অফ অ্যাবসলিউট, সেটা নেচার হোক, গড হোক, এনিথিং হোক। কিন্তু ইফ দেয়ার ইজ নো অ্যাবসলিউট, নাথিং ক্যান বি পার্টিকুলার। পার্টিকুলার হওয়াটা তো আমাদের কনক্রিটটা বুঝলাম, তাহলে ওটা এটা আমরা এভাবে আমরা এটা বুদ্ধির প্রয়োগ বোঝানোর জন্য এটা বলি। তো এটা হচ্ছে যে একটা পারফেক্ট উদাহরণ বলি। আর একটা সহজ বলি, একটা ছেলে আছে, ভালো ছেলে, লেখাপড়া, ওটা নাফিস। ও নাফিসকে বললাম যে নাফিস, আমি 3টা কলম নিলাম, এই যে আমার সামনে কলম আছে, এরকম 3টা কলম নিলাম, এই 3টা কলম থেকে যদি আমি 2টা কলম রেখে দিই তাহলে কয়টা কলম থাকলো? একটা দেখানো যায়। আচ্ছা, আমার কাছে 2টা কলম আছে, এটা থেকে আমি 3টা কলম যদি বাদ দিতে পারি তাহলে কয়টা কলম থাকে? হ্যাঁ, 2টা কলম থেকে তো প্র্যাকটিক্যালি তো 3টা কলম বাদ দেওয়া যায় না, এবং 3টা বাদ দেওয়ার পরে দিয়ে থাকে মানে -1, না নাই হয়ে একটা, তা নাই হয়ে একটা তো নাই হয়ে 5টা, নাই হয়ে কোনো কিছু তো আসে না, থাকে না। তাহলে আমরা -1টা কোথায় পেলাম? আমরা মনে করি যে 5 থিংস, কিন্তু -5 কোথায় পেলাম? তো আমার ওইটা আমি কোনো ভিডিওতে বলেছি যে আমার বাসার সামনে আমার যে ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু এরিয়া আছে না যে মানে একটু ফ্রি মুডে ঘুরে বেড়ানোর জন্য তারা ওই সব এলাকায় ঘুরে বেড়ায় আর কি, ফ্যাকাল্টি এরিয়া তো টিচাররা থাকে। তো দক্ষিণ ক্যাম্পাসের আমাদের এদিক দিয়ে ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, তো এরকম এক গ্রুপ অফ স্টুডেন্ট যাচ্ছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোন ডিপার্টমেন্টে? বলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আমি বললাম আচ্ছা, তোমরা যে বলো যে -5, আমাকে বলো তো যে কি নাই হয়ে আছে 5টা জিনিস, এটা কোথায় পাইছো? এটা কোথায়, কিভাবে? তো বলে স্যার এটা আমাদের কল্পনা। তা আমি বললাম যে এরকম কল্পনা তো কত কিছু হতে পারে, এই কল্পনা তো মানে রেগুলেট হওয়া উচিত, নাহলে কল্পনা তো ভুল পথে যাইতে পারে। তো তোমরা কি ভাবতে পারো যে কল্পনাকে রেগুলেট করে এমন কোন ডিপার্টমেন্ট? তো তখন তারা কেউ বললো যে স্যার এটা ফিলোসফি হইতে পারে। আমি যে হ্যাঁ, আমি সেই ডিপার্টমেন্টের টিচার, এটা আমার বাসা। এখন এই যে আমি এই কথাটা বললাম, তোমার উত্তরটা দিতে গিয়ে ওই যে নাফিসকে বললাম যে -1 কোথায় পাই? এগুলো আমাদের চিন্তার মধ্যে আমরা পাই, এবং আমাদের চিন্তার মধ্যে এগুলো দেয়া আছে। বুদ্ধিবাদী দার্শনিক যারা, তারা রাইটলি বলেছে যে এগুলো আমাদেরকে দিয়ে দিছে। যারা অবশ্য আস্তিক তারা গডকে বলেছে, যারা নাস্তিক তারা নেচারকে বলেছে, বাট সামবডি হ্যাজ গিভেন ইট, আমরা জাস্ট ইনহেরিট করেছি। কথার কথা, জগতের সবচেয়ে বড় নাস্তিক সেও কিন্তু ভাবতে পারে না দ্য স্মলার ক্যান কন্টেইন দ্য বিগার। সে ভাববে যে হতে পারে দুটো আলাদা, কিন্তু যদি একটার ভিতরে একটা হয় তাহলে দ্য স্মলার মাস্ট বি উইদিন দ্য বিগার। ছোটটা বড়টার মধ্যে থাকবে না, বড়টার মধ্যে ছোটটা থাকবে। হ্যাঁ, if there is any absolute entity, if I am a concrete entity, particular entity, তাহলে ওই অ্যাবসলিউটের সাথে আমার সম্পর্ক হবে মাস্টার এবং স্লেভ রিলেশন। খোদা থাকুক বা না থাকুক, এই অন্টোলজিটা কিন্তু সে অবশ্যই স্বীকার করবে। হ্যাঁ, তো এই যে আমরা যে অভিজ্ঞতার মাধ্যমে যে পাই বলি, অভিজ্ঞতার মাধ্যমে আমি একটাকে পাই একটা কলমের মাধ্যমে, কিন্তু একটা কলম তো একের এক্সাম্পলিফিকেশন, একের এম্বডিমেন্ট, মানে একের উদাহরণ হিসেবে আমি একটা কলম বলি। কথা এক জগতের একটা কোনো জিনিস যদি একটা হিসেবে না থাকে, কথার কথা আর কি, তাহলে কি একের ধারণা চলে যাবে? নিশ্চয়ই চলে যাবে না। ওই ইমাজিনারি নাম্বারের মতো সেগুলো কিন্তু থেকে যাবে। তাহলে এগুলোর যে রিয়েলিটি, এই রিয়েলিটিটা কিন্তু ফিজিক্যাল না। এক নামক ধারণার সাথে এই বস্তুটার সম্পর্কটা কিন্তু আইডেন্টিক্যাল না, এটা নেসেসারি রিলেশন, এটা আইডেন্টিক্যাল রিলেশন। আইডেন্টিক্যাল রিলেশন হচ্ছে যে রিলেশনটাকে কোনোভাবেই মানে থিওরিটিক্যালি, কনসেপচুয়ালি, প্র্যাকটিক্যালি কোনোভাবে আলাদা করা যাবে না, এটা আইডেন্টিক্যাল। কিন্তু আমি এই শার্টটা পরেছি, এটার সাথে আমার শার্টের সাথে আমার সম্পর্ক হচ্ছে যে অকেশনাল, আর আমার হার্টের সাথে আমার সম্পর্ক হচ্ছে নেসেসারি, নাহলে আমি বাঁচবো না। কিন্তু আমার হার্ট মানে আমি না। ওকে, তাহলে একের যে কনসেপ্ট, নাম্বারের যে কনসেপ্ট আর দ্য কাউন্টিং নাম্বার, হোয়াট এভার দ্য নাম্বার, এই দুটো জিনিস কিন্তু আলাদা। এই কাউন্টিং নাম্বারটা হচ্ছে এক্সাম্পলিফিকেশন। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারি reality is not always physical. Some realities are physical. রিয়েলিটির একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ফিজিক্যাল। যেমন করে সায়েন্টিস্টরা বলে না, যা কিছু ম্যাটার আছে তার চেয়ে অনেক বেশি ডার্ক ম্যাটার আছে। অবশ্য এই যে নোবেল পুরস্কার পেয়েছে বছর, ওনার নাম কি, স্যার রজার প্যানরোজ। প্যানরোজ বলছেন ডার্ক এনার্জি নিদার ডার্ক নিদার এনার্জি,
বলে যে এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, একটা অ্যাবস্ট্রাক্ট ক্যালকুলেশন। উনি কিন্তু বস্তুবাদী না। জি জি উনি খুব অদ্ভুত ব্যাপার হলো যে উনি নাস্তিকবাদের পক্ষে, মানে আসলে উনি অ্যাগনস্টিক আর কি। হ্যাঁ, জি তো এখন এই যে আমরা মানে রিয়েলিটিকে যদি বলি, রিয়েলিটির একটা অংশ হচ্ছে ফিজিক্যাল, আর রিয়েলিটির বিরাট অংশ হচ্ছে মেটাফিজিক্যাল, এক্সট্রা ফিজিক্যাল। সেগুলোকে আমরা কোথায় পাই? সেগুলোকে আমরা আমাদের কগনিটিভিটির ভিতরে পাই, মানে আমাদের জ্ঞানের জগতে আমরা খুঁজে পাই। এখন আমাদের এই যে কগনিটিভ ক্যাপাসিটি, এটা কোথায় আছে? মানুষ ইউজুয়ালি বলে ব্রেইনে, আসলে এটাও ঠিক না। হ্যাঁ, ব্রেইন তো একটা স্টাফ, আমার হাতের মতো ব্রেইনও একটা স্টাফ, একটা ফিজিক্যাল স্টাফ। আমার যে ইন্ডিভিজুয়াল একটা কগনিটিভ এজেন্সি, এটা প্রত্যেকটা মানুষের আছে। যে নাস্তিক হয়েছে সে তো একটা এজেন্সির কারণে নাস্তিক হয়েছে, তার যদি কোনো এজেন্সি না থাকতো সে তো একটা মানে ভেজিটেটিভ কন্ডিশনে থাকতো, তাই তো? জি স্যার, রোবটের মতো হতো স্যার। রোবটের মতো হতো। হ্যাঁ, তার এজেন্সি আছে। এই যে তার কগনিটিভ ক্যাপাসিটিটা কোথায় আছে? আমি যে গত ক্লাসে করেছি যে মানে ইন্টারনালিজম বলে যে এপিস্টেমিক রুলস এন্ড প্রিন্সিপলস আমাদের ভিতরে আছে, এবং ইন্ডিভিজুয়াল একটা ক্যাপেবল পার্সন হিসেবে আমি চাইলে এটাকে খুঁজে নিতে পারি এবং এটাকে কাজে লাগিয়ে প্রপার জ্ঞান আমি অর্জন করতে পারি। এই কথাগুলো কিন্তু আমার কথা না। আমি আবার পার্সোনালি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে অনেক বড় ছাত্র নেতা ছিলাম, শিক্ষক জীবনেও শিক্ষক একটা সংগঠনের স্টিয়ারিং কমিটির বহু বছর মেম্বার ছিলাম। সো লোকেরা মনে করতে পারে যে আমি বোধহয় এপিস্টেমোলজির নামে এগুলা মানে আমার কথাগুলা গিয়ে ইন্ডক্ট্রিনেট করতেছি। সেজন্য আমি যেটা করি, আমি ওয়েস্টের কোনো নাম করা ইউনিভার্সিটির কোনো কন্টেন্ট, একবারে হালনাগাদারের কোনো কন্টেন্ট স্টুডেন্টদেরকে পড়াই। এই যেটা থেকে আমি বলতেছি সেগুলো হচ্ছে সেরকম। তার মানে হচ্ছে এপিস্টেমোলজি আমাদেরকে বলে যে এন্টিটি ইজ নট অলওয়েজ ফিজিক্যাল, এন্টিটি একটা বিরাট অংশ হচ্ছে মেটাফিজিক্যাল। এই ম্যাথমেটিক্যাল যে এন্টিটি গুলো আছে সেগুলোকে মোস্ট অফ দা থিঙ্কার্সরা বলেছে যে এগুলো হচ্ছে যে মেটাফিজিক্যাল এন্টিটি। তাইলে আমরা এগুলো কোথায় পাই? আমরা এগুলো আমাদের চিন্তার মধ্যে পাই। তা আমাদের চিন্তাটা কোথায় আছে? চিন্তাটা মাথার মধ্যে আছে সেটা না, চিন্তাটা মাথার মাধ্যমে ঘটে, কিন্তু চিন্তা এবং মাথার সম্পর্ক হচ্ছে নেসেসারি রিলেশন, আইডেন্টিক্যাল রিলেশন না। হ্যাঁ, জি স্যার। যেমন জি করে আমাদের স্ক্রিনে যেটা ভেসে উঠতেছে এটা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড থেকে প্রসেস হচ্ছে, কিন্তু মাদারবোর্ড এটা তৈরি করছে না, সে রিসিভার এবং সে মানে প্রসেসিং মানে হিসেবে টুল হিসেবে সে ব্যবহৃত হচ্ছে। এগুলো মূলত আছে, আমি যদি এপিস্টেমোলজিক্যালি বলি, এগুলো আছে আমাদের ইনটিউশনের মধ্যে। দেন হোয়াট ইজ জি ইনটিউশন? জি ইনটিউশন ইজ স্যার। এ ডাইরেক্ট নলেজ। ওকে, এখন আমি যখন কোনো কিছুকে দেখি, কথার কথা আমি যখন এটাকে দেখি এটা ব্ল্যাক, এটা আমি অভিজ্ঞতার মাধ্যমে দেখি, কিন্তু অভিজ্ঞতার প্রসেসটা যদি আমি মানে ইয়ে করি, ভিজুয়াল সাইন্টিফিক্যালি যদি আমি এটা ব্যাখ্যা করি, তাহলে এইখান থেকে গিয়ে রড কোন এগুলো হয়ে এই সিগন্যালগুলো আমার মাথার মধ্যে গিয়ে আমার ব্রেনের মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এটা হচ্ছে ব্ল্যাক। ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে সেটাকে আমি ভাষায় প্রকাশ জি করছি এটা ব্ল্যাক। জি তাহলে জি স্যার। অরিজিনাল জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে নাই। যে কলমটা আমার হাতে আছে এটার কোনো অংশ আমার মাথার ভিতরে নেই, থাকলে আমি মারা যাবো। জি এইটার স্যার। এটার একটা রিপ্রেজেন্টেশন আছে যেটা থেকে আমি একটা নলেজ প্রডিউস করছি। এখন আমি যে এটাকে ব্ল্যাক মনে করছি, কেন মনে করছি? আমার চোখ আমাকে বলছে, আমার চোখ এটাকে কেন বলছে? এভাবে যখন আমরা কয়েকটা স্টেপ পার হই, তখন আমরা দেখি যে দেয়ার ইজ নো আনসার, বাট ইট ইজ দেয়ার। এই জি স্যার। দৃষ্টিতে এই দৃষ্টিতে আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি, এগুলো সবগুলো হচ্ছে ইনটিউশন। মানে এগুলো হচ্ছে যে ইসলামিক পরিভাষায় যদি বলি যে এগুলো হচ্ছে ইলহাম। জি স্যার। এগুলো ইলহাম, উই জাস্ট গট ইট। জি স্যার। জি স্যার। ইভেন স্যার এখন হচ্ছে বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হচ্ছে, কারণ আমরা প্র্যাকটিক্যালিও কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট এন্টিটি বা হচ্ছে মেটাফিজিক্স এর প্র্যাকটিক্যাল ইউজ দেখতে পাচ্ছি। যেমন আমাদের কম্পিউটার সায়েন্সেই যেমন একটা হার্ডওয়্যারকে যদি ফিজিক্যাল ডোমেন হিসেবে কল্পনা করি, এবং এই হার্ডওয়্যারের একটা প্যাটার্ন যা সুইচ অন অফ বাইনারি প্যাটার্ন লাগিয়ে আমরা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন, একটা ইন্টেলিজেন্ট বিং লজিক্যাল ইনস্ট্রাকশন সেই ফিজিক্যাল ডোমেনে ইনজেক্ট করে সেই অনুযায়ী কাজ করে নিচ্ছে, একটা অপারেশন পারফর্ম করে নিচ্ছে, যেমন কম্পিউটারটা যেভাবে কাজ করে। তো এখানে শুধুমাত্র হার্ডওয়্যার পার্ট নেই, হার্ডওয়্যার ডোমেনের পাশাপাশি লজিক্যাল ইনস্ট্রাকশনও ইনভলভ হচ্ছে এবং সেই অনুযায়ী পারফর্ম করছে একটা হার্ডওয়্যার, একটা অপারেশন। তো এক্ষেত্রে আমরা বস্তুবাদী চিন্তাধারা থেকে আমি মনে করি যে এটা একটা বের হয়ে আসার জন্য অন্যতম একটা উদাহরণ হতে পারে মেটাফিজিক্সটা, যে ফিজিক্সের সাথে যেভাবে রিলেট ভাবে যেভাবে কাজ করতেছে। ওই যে এবং তুমি যে কথাটা বললা যে কতগুলো
রুল, কতগুলো লজিক দিয়ে জি কাজ স্যার, সেট অফ করতেছে। ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিচ্ছি। এই রুল এবং লজিক গুলা কি এন্টিটি নয়? জি জি স্যার, every অবশ্যই। every physical stuff including biological and non-biological, whatever it is, জি man-made or not, everything is running according to rule, according to law, according to logic, according to reason, যেটাকে আমরা ম্যানিপুলেট এক্স্যাক্টলি। জি করছি আমাদের মধ্যে। এখন জি ওই যে আমি একটা মাঝখানে কথা বললাম যে দ্য ল এন্ড দ্য স্টাফ, মানে জি বস্তুটা যেভাবে চলে, চলার যে নিয়ম, নিয়ম এবং বস্তু, নিয়ম জি এবং বস্তু নাস্তিকেরা বলতেছে দুটো হচ্ছে অভিন্ন। এটা হচ্ছে একটা তাদের গ্রস মিস্টেক। কারণ বস্তুর বস্তুর মাধ্যমে নিয়মটা প্রকাশিত হয়, পরিচালিত হয় এবং নিয়মটাকে আমরা জানতে পারি, কিন্তু আমরা সবসময় নিয়মটাকে বস্তু থেকে আলাদা হিসেবে কল্পনা করি। এখন কারণ এটার উদাহরণটা হচ্ছে এটাই যে আমরা এমন নিয়ম কল্পনা করি যে নিয়মগুলোর কিন্তু কোনো বস্তুগত উদাহরণ নাই। যেমন আমি খুব সহজভাবে বললাম -5 বলে জগতে কোনো কিছু নাই, 5টা জি জিনিস স্যার, ছিল এখন নাই, আমি কল্পনা করি যে তাহলে এটা -5 এর একটা উদাহরণ নিতে পারে। কিন্তু জি জি এই যে আমরা যে কল্পনা করি, তাহলে আমরা অভিজ্ঞতার সাথে কল্পনাকে কেন কাজে লাগে? অভিজ্ঞতাবাদীরা বলবে যে এই জিনিসগুলো আসছে, আমাদের কল্পনাগুলো আসছে আমাদের অভিজ্ঞতা থেকে। কথার কথা, আমরা পঙ্কিরাজ ঘোড়ার কথা কল্পনা করি, তাহলে আমরা পাখি দেখেছি, ঘোড়া দেখেছি, দুটাকে আমরা কাজে লাগিয়েছি। আমাদের টেক্সট বইটা লেখা থাকে যে তাহলে অভিজ্ঞতা এখানে মধ্যে ফ্যাক্টর। কিন্তু আমাকে তো কত ডিসক্রিট কতগুলা ডেটা আমাকে দিচ্ছে আমার এক্সপেরিয়েন্স, এইগুলাকে জি স্টিচ করে এগুলাকে কাজে লাগিয়ে এই আমার সুতোগুলো স্বয়ং তো জামা না, তাই না? এখন বাংলা ভাষায় এখানে একটা, আমি যদি একটা বই ধরি, একটা ইংরেজি বইয়ের মধ্যে যত শব্দ আছে সবগুলো হচ্ছে 26টা অ্যালফাবেটের বিন্যাস সমাবেশ। হ্যাঁ, কিন্তু জি তার জি মাধ্যমে তো মিনিং তৈরি হচ্ছে। তাহলে জি জি ওই কম্পোজিশনের মাধ্যমে একটা মিনিং তৈরি হচ্ছে। এই জি কম্পোজিশনের মাধ্যমে মিনিংটা তৈরি হবে, এটার একটা পসিবিলিটি পটেনশিয়াল আকারে ছিল, এবং এটা তৈরি করার মাধ্যমে সেটা অ্যাকচুয়ালাইজ হয়েছে এবং কেউ সেটাকে এক্সট্রাক্ট করেছে। তাহলে এখানে সাবজেক্টিভিটি, এখানে মিনিংফুলনেস, এখানে যে পটেনশিয়ালিটি, রুল, এগুলো তো সব নন ফিজিক্যাল ফেনোমেনা। জি জি স্যার। স্যার আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটির এই প্রসঙ্গটা তুললাম এই কারণেই যে আমি এটা অ্যাকচুয়ালি হচ্ছে গড এক্সিস্টেন্সের সাথে রিলেট করব এই কারণেই। কারণ হচ্ছে অনেক সময় নাস্তিকরা এটা বলে থাকে যে গডের যেহেতু কোনো প্রমাণ নাই, আমরা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারছি না গডের অস্তিত্ব, সুতরাং আমরা কেন গডকে মানবো? বা তারা অনেক সময় এটার সাথে উদাহরণ দেয় যে আমরা যেমন ভূতে বিশ্বাস বা এটা একটা মিথ, এই ধরনের তারা এক্সপ্লেন করার চেষ্টা করে। তো আমার পয়েন্টটা এটাই যে পিওর সায়েন্সে এবং ম্যাথমেটিক্সে আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি গুলাকে যেহেতু মেনে নিচ্ছি লজিক্যাল ওয়েতে, তাহলে কেন আমরা গডের অস্তিত্বটাকে মানবো না? এটাই আমার পয়েন্ট ছিল, এই কারণে আমি এই পয়েন্টটা তুললাম অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। এই বিষয়ে আমি আর একটু কিছু বলবো। জি স্যার, অবশ্যই। এই উইলিয়াম লেন ক্রেগ, উনি কথা বলছিলেন ইয়ের সাথে, স্যার রজার প্যানরোজের সাথে টেবিলে পাশাপাশি বসে একজন মডারেটরের মাধ্যমে। তো লেন ক্রেগ বলছে যে প্যানরোজকে যে তুমি তো অ্যাবস্ট্রাক্ট এন্টিটির কথা স্বীকার করছো, নিজেই দাবি করছো যে ম্যাথমেটিক্স হচ্ছে যে, মানে উনি তো ম্যাথমেটিক্যাল প্ল্যাটোনিস্ট রজার জি জি প্যানরোজ। হ্যাঁ, তো তুমি তাহলে তুমি যদি মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে সাথে যদি একটা যদি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, ম্যাথমেটিক্সের ওয়ার্ল্ড, এবং সেটা হচ্ছে মূল ফিজিক্যাল ওয়ার্ল্ডটা এখান থেকে আসছে। জি স্যার। পেনরোজ বলছে যে আমরা যদি ভাঙতে থাকি, পদার্থকে ভাঙতে 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 শেষ পর্যন্ত কোথায় যায়? শেষ পর্যন্ত কতগুলা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যায়, সেগুলো আর ফিজিক্যাল জি ফর্মে থাকে না। জি কোয়ান্টাম জি লেভেল থেকে আরো সাব কোয়ান্টামে গেলে সেটা কিন্তু আর ফিজিক্যাল লেভেলে কোনোভাবেই থাকে না। জি জি বস্তুর জি কোনো স্যার। আসলে বস্তুগত অস্তিত্ব নাই, এটা একটা জি ক্যালকুলেশন। হ্যাঁ, জি সেটা যদি তুমি করো, তাহলে তুমি গডকে স্বীকার করতে তোমার আপত্তিটা কোথায়? তো পেনরোজ খুব আন্তরিকভাবে বলছে যে না, আমি এটা বলি ঠিক আছে, কিন্তু তারপর আমার কাছে গডের ধারণাটা প্লজিবল বলে মনে হয় না। এখন আল্লাহ যাকে হেদায়েত দেয় নাই। জি স্যার। জি স্যার। আর একটা স্যার, যে আপনি যে রিলেশনটার কথা বললেন, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, যে মাস্টার স্লেভ রিলেশনশিপ।
এবং এইটা হচ্ছে এমন যে আমরা নেচারেও এই মাস্টার স্লেভ রিলেশনটা দেখতে পাই বা এই প্যাটার্নটা দেখতে পাই। ইভেন আমাদের কম্পিউটার সায়েন্সেও মাস্টার স্লেভ প্যাটার্নটা ইউজ হয়, যেমন সার্ভার এবং ক্লায়েন্ট এর ক্ষেত্রে আমরা মাস্টার স্লেভ প্যাটার্ন ইউজ করি কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা সার্ভাইভাল প্যাটার্ন। যেমন হচ্ছে আমরা দেখি যে হায়ার গ্র্যাভিটি সম্পন্ন কোনো গ্রহের বা নক্ষত্রের আশেপাশে লোয়ার গ্র্যাভিটি সম্পন্ন গ্রহ নক্ষত্র ঘুরতেছে বা এক প্যাটার্ন ফলো করতেছে, যে মাস্টার স্লেভ প্যাটার্ন। অর্থাৎ যার ক্যাপাসিটি বেশি তার আশেপাশে যদি কম ক্যাপাসিটি সম্পন্ন কোনো বিং বা সত্তা থাকে তার সার্ভাইভাল ক্ষমতা বেড়ে যায়, এই প্যাটার্নটা মনে করি। তো আমি যেটা মনে করি যে যেহেতু গড এক্সিস্ট যদি করে তাহলে আমাদের রিলেশন হবে মাস্টার স্লেভ প্যাটার্ন, এবং আমাদের এই রিলেশন আমাদের জন্যই আর কি আমাদেরই ফাইন্ড আউট করা উচিত গডের আমাদেরকে না হলেও চলবে, বাট আমরাই ডিপেন্ডেন্ট মাস্টার স্লেভ প্যাটার্নের কারণে, যে আমাদেরই প্রয়োজন মাস্টারকে খুঁজে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, লাইন মেবি ডিসকানেক্ট হয়ে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ছবি দেখা যাচ্ছে না, আচ্ছা আসবে একটু পরে। জি, আমি জি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক সেকেন্ড, হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জগৎটা আর কি, এই দুনিয়াটা, তো খোদা আলামে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। খোদা থাকুক বা না থাকুক, সেই প্রশ্নটাকে এক পাশে রেখে জগৎটা কিরকম সেটা আমরা যদি সবাই মিলে একমত হওয়ার চেষ্টা করি, তাহলে দুনিয়ার সকল লোক এটাতে একমত হতে বাধ্য। দ্য ওয়ার্ল্ড ইজ হায়ারার্কিক্যাল। ইট ইজ ইন দ্য ওয়ে যে এটা হায়ারার্কিক্যাল, মানে একটার উপর আরেকটা একটাকে নিয়ন্ত্রণ করে। তা আমরা যদি একটা হায়ারার্কিক্যাল মডেল চিন্তা করি, তাহলে ওয়ার্ল্ডকে যদি আমরা সেভাবে করি যে এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা, সেইটা কোথায় যেতে পারে? খুব সিম্পল আনসার হচ্ছে যে এটা একটা ইনফিনিটির মধ্যে যাবে, তাই না? এখন আমি যদি ইনফিনিটিকে, অ্যাবসলিউটকে আমি যদি স্বীকার করি, আমি যদি পারফেক্ট কোনো কিছুকে স্বীকার করি, এবং আমি যদি বুঝতে পারি আমি হচ্ছে যে পার্টিকুলার, আমি অ্যাবসলিউট নই, আমি ফাইনাইট, আমি ইনফাইনাইট নই, হ্যাঁ, আমি কনক্রিট, আমি অ্যাবস্ট্রাক্ট নই, ওকে, সেটা যদি আমি স্বীকার করি তাহলে আমার অন্টোলজিটা কি হবে? মানে ওই যে বললাম যে দ্য বিগার cannot be contained by the smaller, instead the smaller could or should be contained within the bigger. তাহলে বড়র মধ্যে মেজাপা, আমি একটা ক্লাসে, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে ইয়েতে এই যে মানে মাস্টার স্লেভ রিলেশনের যে অন্টোলজি, এইটা দুনিয়ার কোনো নাস্তিকে স্বীকার করতে পারবে না। ইফ গড ইজ দেয়ার, হি মাস্ট বি দ্য মাস্টার। জি স্যার, এবং আমি যে একজন আমাকে প্রশ্ন করছিলাম, একটা ভিডিও করছি যে 5 বেলা গডকে এত প্রশংসা কেন করতে, তিনি এত অ্যাপ্রিসিয়েশন মঙ্গার কেন? হ্যাঁ, তো আমি বলেছি যে আসলে আমি যখন গডকে মানে ডিক্লেয়ার করি, কনফেস করি, তাকে ওয়ার্শিপ করি, তাকে অ্যাড্রেস করি, তাকে প্রেজ করি, অন্টোলজিক্যালি কিন্তু জগতে আমার প্রকৃত অবস্থানটাকে আমি কিন্তু ক্লেম করি, এটাকে আমি কনফেস করি, এটাকে আমি রিমাইন্ড করি, এটাকে আমি অ্যাকসেপ্ট করি, এটার প্রতি আমি আমার কমিটমেন্টটা শো করি যে আমার পজিশনটা কি। হ্যাঁ, এই যে আমাদের যে বিং পার্টিকুলার, আমাদের বিং লিমিটেড, আমাদের বিং কনক্রিট, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু the world is not particular, the world is not concrete, the world is not মানে so imperfect like us, তাই না? তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সেই এন্টিটিটা কোথায় যেটা আমার অস্তিত্বের কারণ, তাই না? এটা আমাকে অবশ্যই এখন এটা খুঁজে বের করতে গিয়ে তারা একটা দাবি করে যে গডের অস্তিত্বের প্রমাণ নাই। প্রমাণ বলতে কি? ফিজিক্যাল প্রমাণ। এখন আমরা গড বিলিভাররা বলছি যে গড হচ্ছে আমাদের একটা লজিক্যাল কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, অ্যাবসলিউট। মনে করি যে ঠিক আছে, তর্কের খাতিরে যে গড ইজ মানে ফিজিক্যাল। তা ফিজিক্যাল, এখন কথার আমার চারিদিকে 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি।
আমি মানুষ, আমি সামনের দিকে দেখি, আমি তো একসাথে 360 ডিগ্রি দেখতে পারি না। জি জি মানে আমরা আমরা জি স্যার তাত্ত্বিকভাবে অঙ্কের নিয়মে একেবারে বাচ্চা ছেলেও বলবে দ্য পার্টিকুলার ক্যানট কনসিভ, ক্যানট গ্রাস্প, ক্যানট কভার দ্য অ্যাবসলিউট। জি স্যার জি স্যার পার্টিকুলার কখনো ইভেন ফাইনাইট, কখনো মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কি হবে, এই ধরনের ইনফিনিটি নিয়ে তো মজার ব্যাপার স্যাপার আছে, তোমরা একটু এগুলো জানো আর কি। হ্যাঁ, জি জি এখন স্যার নাস্তিকদের একমাত্র ইয়ে হচ্ছে যে যে মানে হ্যাঁ অ্যাবসলিউট আছে, মানে ইনফিনিটি আছে, কনসেপ্ট হিসেবে আছে, অ্যাবসলিউটকে তারা কখনো কনক্রিট দাবি করে না, অ্যাবসলিউটকে ফিজিক্যালও দাবি করে না, এগুলো তারা বলে, কিন্তু সেগুলোর এম্বডিমেন্ট হিসেবে তারা এজেন্সি হিসেবে গডকে স্বীকার করে না। এবং এটার কারণটা হচ্ছে যদি গডকে যদি তারা যদি পার্সোনাল এজেন্ট হিসেবে স্বীকার করে, হু ইজ কানেক্টেড উইথ মি, উইথ আস, উইথ দ্য হোল ওয়ার্ল্ড, মানে এভরি মোমেন্টে, এবং হি ইজ সাস্টেনিং, হি ইজ দ্য সেন্টার, এভাবে যদি স্বীকার করে, তাহলে তাদেরকে তো সাবমিট করতে হবে। তারা তো সাবমিট করতে রাজি না, তারা তো খাওয়া দাওয়া ফুর্তি করে আমি সেরা, অথচ জি স্যার সে কিন্তু হাজার হাজার যেসব ফ্যাক্টরের উপর বেঁচে আছে, সেই ফ্যাক্টর গুলোর কোথাও একটু বেশি হলে সে কিন্তু ফুটুস শেষ। জি স্যার সেজন্য তারা যে প্রমাণটা চায় ফিজিক্যাল, এটা হচ্ছে একটা মিসনোমার। এখন এখন আমি তোমার একটা কথা বলি, ফিলোসফি অফ মাইন্ড আমি কোর্সে পড়াই, আমি তো বলছি আমি পড়াই, ফিলোসফিতে পড়াই, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, কোর্স হিসেবে পড়াই। এই ভিডিওটা শুনো বা আমার আগের ভিডিওটা শুনো, কোনো নাস্তিকবাদের পক্ষে কেউ যদি আমাকে যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি অবশ্যই ওনার সাথে নিয়ে কথা বলবো, যদি আমি তর্কাতর্কি করবো না, কিন্তু আমি জানতে চাইবো যে হোয়াট ইজ হিজ পয়েন্ট। ফিলোসফি অফ মাইন্ডের আমি যে বইটা পড়াই, এটা লাস্ট চ্যাপ্টার, যে কোনো বইয়ের চ্যাপ্টারাইজেশন আগে পরে হয়, একটা থাকে যে আমিটা কে, হু ইজ দ্য পারসন। জি স্যার আমি কি আমার ফিজিক্যাল বডি? নো, এটা তো চেঞ্জ হচ্ছে। আমি কি আমার মেমোরি? নো, এটা তো চেঞ্জ হচ্ছে। আমি কি আমার ইন্টেলিজেন্স? নো, এটা তো চেঞ্জ হচ্ছে। আমি কি আমার সোশ্যাল রিকগনিশন? নো, এটা তো চেঞ্জ হচ্ছে। আমি তো আমাকেই প্রমাণ করতে পারছি না, আমি গডকে কিভাবে প্রমাণ করব? বাট আই ডু এক্সিস্ট, আই নো দ্যাট আই ডু এক্সিস্ট, এন্ড আই অলসো নো দ্যাট ইউ ডু অলসো এক্সিস্ট। এখন আমার মাইন্ডটাকে আমি কথার কথা ইন্ট্রোস্পেক্টিভলি আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে না আই মাস্ট হ্যাভ এ মাইন্ড। How do I know that you are also a human being like a mind, as me? আমি এটা কিভাবে জানি? তা আমি আমার মাইন্ডকে জানি না, আপনার মাইন্ডকে জানি না, আমার এন্টিটি জানি না, হাউ ক্যান আই প্রুভ গড? হ্যাঁ, তো এগুলো তো খুবই ভালগার কথাবার্তা। জি স্যার আর একটা পয়েন্ট নিয়ে স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, এটাই যে আমাদের আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি, সেটা হচ্ছে রিপিটার বা রিপিট হয়, বা লুপ বলতে পারি। যেমন এটা আমাদের কম্পিউটার সায়েন্সে ব্যবহার হয়, লুপ স্টেট ব্যবহার হয়। তো এক্ষেত্রে একটা প্যাটার্নটা এরকম যে আমরা দেখি যে আমাদের ইউনিভার্সে চিন্তা করলে এটা দেখতে পাই যে একটা সিম্পল প্যাটার্ন রিপিট হয়ে হয়ে কমপ্লেক্স প্যাটার্নের দিকে যায়, অর্থাৎ হ্যাঁ দিয়ে একটা কমপ্লেক্স মডেল তৈরি করে একটা সিম্পল প্যাটার্ন দিয়ে। কিন্তু নাস্তিকরা এইটাকে মনে করে যে বা যদি বলি যে সিম্পল প্যাটার্নের কম্পোজিশন হিসেবে একটা কমপ্লেক্স ডোমেন তৈরি হচ্ছে, তো নাস্তিকরা এটাকে মনে করে যে জাস্ট এই কম্পোজিশন নিয়ে যেতে যেতে আমরা যে সিম্পল প্যাটার্নটা পাচ্ছি বা সিম্পল অবজেক্টটা পাচ্ছি, এইটাকেই তারা গড মনে করে বা এইটাকেই তারা হচ্ছে ক্রিয়েশনের উৎস মনে করে। বাট এইটা কি কম্পোজিশন ফ্যালাসি হয় কিনা? অনেকটা আমার কাছে এটা মনে হয় যে এটা একটা তারা কম্পোজিশন ফ্যালাসি করে, যে একটা কমপ্লেক্স ডিজাইনের যদি আমরা হচ্ছে সিম্পল দিকে আমরা মুভ করতে করতে একটা সিম্পল পজিশন পাই বা অবস্থান পাই, সেটাকেই আমরা কি গড মনে করতে পারি কিনা বা এটা কম্পোজিশন ফ্যালাসি হয় কিনা, সেটা যদি স্যার একটু এক্সপ্লেইন করতে আসে। না, কম্পোজিশন ফ্যালাসি বা এই ধরনের ফ্যালাসির আলোচনার একটা প্রবলেম আছে আর কি, আমি সেদিকে সাধারণত যাই না। কারণ হচ্ছে যে আমাদের যে কোনো রেশনাল আর্গুমেন্ট কথাবার্তাকে ফ্যালাসি হিসেবে দেখানো সম্ভব। হ্যাঁ, এখন কোন ক্ষেত্রে কম্পোজিশন হচ্ছে এবং কম্পোজিশনের উল্টাটা হচ্ছে যে কি মানে মানে আমার এই মুহূর্তে নামটা মনে নাই। তো এই জন্য একটা ফ্যালাসি আছে ফ্যালাসির আলোচনার মধ্যে আমাদের ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে যে ফ্যালাসি অফ ফ্যালাসি।
ওকে, জি জি মানে সবকিছুর মধ্যে ফেলাসি খোঁজা এটাও একটা ফেলাসি। কারণ হচ্ছে যে মানে এই ফেলাসির যে ব্যাপারগুলো এগুলাকে আমাদের ফিলোসফিতে বলে ইনফর্মাল লজিক, মানে অআকারগত, মানে কোনো ফর্ম। কিছু কিছু ফেলাসি আছে যেগুলো আকার দিয়েই আমরা বলতে পারবো যে এটা রং। এটা কথাটা যেভাবে আসছে এই জি প্যাটার্নটা বলে দিচ্ছে যে এটা আনএক্সেপ্টেবল। আর কিছু কিছু জিনিস আছে যে এইটা প্যাটার্ন দিয়ে বোঝা যায় না, বরঞ্চ আমাদের রিজন, রেশনালিটি, আমাদের আর্গুমেন্ট, আমাদের স্যানিটি, এগুলো দিয়ে আমরা বুঝতে হয় যে এটা রাইট অর রং হয়েছে। তাহলে কখন কোনটা কি হবে সেটা একটা জি জি মানে ইয়ে ব্যাপার। এখন এই যে কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স, এখন একটু আগে আমি যেটা বললাম যে ওয়ার্ল্ডটা যদি হায়ারার্কিক্যাল হয় তাহলে তো জি এটা এটা যদি সিম্পল থেকে কমপ্লেক্সে যায় তা হাইয়েস্ট পসিবল মানে একটা কমপ্লেক্সিটি হতে পারে। এবং এই হাইয়েস্ট জি পসিবল যে কমপ্লেক্সিটি হবে সেইটা হবে ইনফিনিটলি কমপ্লেক্স। এবং ইনফিনিটলি কমপ্লেক্স জি হওয়ার কারণে এটাকে কখনো ক্যালকুলেট করা যাবে না, মানে জি সর্বশেষ জি বিন্দুকে পাওয়ার মতো। সর্বশেষ বিন্দুকে পাওয়ার মাধ্যমে যে বিন্দুটাকে সর্বশেষ মনে করা হচ্ছিল সেটা আর সর্বশেষ থাকলো না, জি 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 কারণ এই জি বিন্দুর স্যার পরও তো আছে। হ্যাঁ, ইনফিনিটি জি মানে +1, তাহলে কি কি হবে, এটা কি বিগার ইনফিনিটি হবে? এই জন্য জি জি মানে স্যার এই জিনিসগুলো বোঝায় যে আবার আমরা কমপ্লেক্স যদি কমপ্লেক্স থেকে যদি আমরা যদি সিম্পলে আসি, মানে কতটুকু সিম্পল হইলে আমরা সিম্পল বলবো। মানে একটা জি জিনিস জি তো একটা জিনিস তো ভাঙতে ভাঙতে যখন ছোট হইতে হইতে থাকে, এটা যখন সিম্পল হইতে থাকে এক পর্যায়ে জিনিসটা জিনিস থাকে না। এই কলমটাকে আমি অনেকভাবে সিম্পল করতে পারি, কিন্তু এটা যদি লেখার কোয়ালিটি হারায় এটার কলম থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। জি স্যার জি অন্য স্যার কিছু যেটা এক্স্যাক্টলি হবে সেটাকে যদি মোর সিম্পল করি সেটা অন্য কিছু হবে। তাহলে এটা শুরু কোথায় শেষ কোথায়? জি ওকে, তাহলে শুরু অসীমের দিকে কোথায়, চলে যায় শুরু কোথায় শেষ কোথায় এটা যদি যায় তাহলে আমরা সিম্পলি একটা ইনফিনিটির মধ্যে চলে যাই। এবং ইনফিনিটির এই আলোচনাটা আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তুমি কত ক্ষুদ্র, তোমার চিন্তা কত ক্ষুদ্র। হ্যাঁ, ইনফিনিটি আছে এটা, জি মানে নাম্বার লাইনে ইনফিনিটির অবস্থান হচ্ছে যে বাইরে, এটা কোনো জি মানে কোনো দাগের মধ্যে আসবে না। কিন্তু বাইরে, জি স্যার বাইরে আমি ওখানে দেখাইছি অন্টোলজি অফ জিরোতে যে বাইরে এরকম এরকম মানে ইয়াটা বন্ধনীটা আছে বলে কিন্তু আমার নাম্বার লাইনটা টিকে আছে, তাই জি না? জি জি আমার জি পুরো স্যার অস্তিত্বটাই, আমার পুরো পার্টিকুলার অস্তিত্বটাই কিন্তু কোনো না কোনো অ্যাবসলিউটের উপর নির্ভর করে আছে। এখন জি আমার স্যার মধ্যে যদি সেন্স অফ গ্রেটিটিউড থাকে, এখন আমি আমার লাইফের জন্য হ্যাপি কিনা, আমি আমার লাইফের জন্য গ্রেটফুল কিনা, এবং আমি আমার একটা আলোচনাতে দেখেছি এভরিওয়ান ইজ হ্যাপি অ্যান্ড গ্রেটফুল। যে সুইসাইড করে সেও দায়ী করে কাউকে না কাউকে, অন্ততপক্ষে নিজেকে দায়ী করে। জি যেমন স্যার আমার এটা পাওয়ার ছিল, আমি এটা পাই নাই ওর কারণে অথবা আমার কারণে, সেজন্য অভিমানে ক্ষোভে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। যদি পাইতো জি তাহলে স্যার কিন্তু সে শেষ শেষ করতো না। জি স্যার জি হ্যাঁ, স্যার হ্যাঁ। তো হ্যাঁ এই জন্য আমি যদি আমার জীবনের জন্য যদি গ্রেটফুল হইতে হয়, আমি যদি আমাকে দিয়ে শুরু করি, তাহলে আমার এই জীবনটার জন্য আমার গ্রেটফুলনেস আমি কাকে দেখাবো? আমার বাবা মাকে জিজ্ঞেস করলে তারা তো বলবে যে আমরা তো কিছু জানি না, আমরা খালি মেট করেছি, কেমনে যে হয়েছে। 3 বাচ্চার মা হওয়ার পর যদিও মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে বাচ্চা কিভাবে হয়েছে তুমি বলো, সে বলে যে আমি জানি না আসলে কেমনে কেমনে হয়ে গেছে। জি এবং স্যার এবং এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বাস্তবতা। তাহলে আমি কাকে মানে ইফ আই এম এ গ্রেটফুল পারসন, আমি কাকে মানে ইয়ে করবো, কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো? নাস্তিকেরা বলতে পারে না কার প্রতি গ্রেটফুলনেস হওয়ার দরকার নেই, কোনো অর্থ দরকার নেই, তুমি তোমার নিহিলিজম যেটাকে বলে আর কি। নিহিলিজম হচ্ছে একটা সেলফ কন্ট্রাডিক্টরি জিনিস। কোনো অর্থ নাই কিন্তু অর্থ তৈরি করো, কোনো অর্থের দিকে তুমি যাচ্ছ না কিন্তু একটা লক্ষ্য ঠিক করে সেদিকে আগাও। তাদের পুরো কথাবার্তা হচ্ছে কন্ট্রাডিক্টরি। জি জি স্যার স্যার ক্লিয়ার আমি স্যার আমি ফ্যালাসির এই পার্টটা তুললাম এই কারণেই, কারণ হচ্ছে নাস্তিকতার অনলাইন প্ল্যাটফর্মে তারা যে ধরনের ডিবেট করে প্রায় দেখা যায় যে মুসলিমরা বা হচ্ছে যে যুক্তিগুলা হচ্ছে উপস্থাপন করে সব হচ্ছে তারা ফ্যালাসির দিকে টার্ন করে নিয়ে যায় আর কি, যে ফ্যালাসি আছে এ ধরনের যেটা বলার আলামিন চেষ্টা করে আলামিন জি যেটা করা করা দরকার সেটা হচ্ছে যে নাস্তিকবাদের যারা পক্ষে, হুম, মানে জি এদের এরকম যারা আছেন তাদের কাছে যদি পরামর্শটা পৌঁছাতে পারো, নাস্তিকতার পক্ষে যারা আছে তাদের যারা জগৎ বিখ্যাত লোক, তাদের যে সব খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা, হ্যাঁ, সেগুলাকে নিয়ে নিজেরা ফেলাসি গুলা শো করে মানে প্রকাশ করা যেতে পারে। অথবা অনলাইন ডিবেটে বলা যেতে পারে যে আপনি একটা কথা বলেন, আপনার ধারণা যেটার মধ্যে কোনো ফেলাসি নাই, আমি আপনাকে দেখাচ্ছি সেই না ফেলাসিটা কি।
আমি তো বললাম যে যে কোনো রেশনাল কথাকে একটা ফ্যালাসি হিসেবে দেখানো সম্ভব। কিভাবে সম্ভব? মানে ইনফর্মাল ফ্যালাসি গুলো এমন যে যে সেগুলার মানে ফর্ম বা আকার দিয়ে সেটাকে বোঝা যাবে না। স্ট্রাকচার সেম হলেই জি, মানে মানে কিছু আমাদের মানে লজিকের মধ্যে এটাকে বলা হচ্ছে যে মানে ইনফর্মাল লজিক। ইনফর্মাল জি মানে স্যার, ইন ফর্ম, ইন হাইফেন ফর্ম, এটা একসাথে লাগে ইনফর্মাল। জি ইনফর্মাল মানে অআকারগত। তো জি জি যেগুলাকে যেগুলাকে আকারের মাধ্যমে চিহ্নিত করা যায় রং হিসেবে, এগুলাকে বলা ফর্মাল ফ্যালাসি। জি জি আর আমরা ইউজুয়ালি মানুষেরা কথাবার্তা ডিবেটের মধ্যে যে ফ্যালাসি গুলো করি এগুলো হচ্ছে যে ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসি। এখন যে কোনো কথাবার্তাকে যে ইনফর্মাল ফ্যালাসির ট্র্যাপের মধ্যে ফেলানো যায় এইটা অনেকেই কিন্তু বুঝে না, জানে না। জি ওকে, জি জি কারণ জি এখানে স্যার, এখানে আকারে যেহেতু বোঝা যাবে না, ইনফর্মাল ফর্ম দিয়ে বোঝা যাবে না, তাহলে লজিক বা রিজন বা আর্গুমেন্ট দিয়ে বুঝতে হবে। এখন জি জি লজিক রিজন আর্গুমেন্টের ক্ষেত্রে যেমন নাস্তিকরা বলে যে অভিজ্ঞতা হচ্ছে আমাদের জ্ঞানের ভিত্তি, অভিজ্ঞতা আমরা যেটা পাই না সেটা আমরা নেব না। মানে একেবারে নাইভ ডগমেটিক কথা, কিন্তু তাকে তো আপনি জি শিখাইতে পারবেন না। জি জি স্যার, তাকে তো আপনি শিখাইতে পারবেন না যে যে তোমার তোমার যে আর্গুমেন্টের যে মানে বেসিস এটাই তো ভুল। তুমি ধরে জি নিচ্ছ জি অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের উৎস। অভিজ্ঞতার অভিজ্ঞতা হয় কিভাবে? কথার কথা জি আমি জি আমি এখানে লিখেছি, এইগুলো হচ্ছে লেখা। এখন এই জি লেখাগুলো দেখা যাচ্ছে না, এই লেখাগুলো এগুলো তো কতগুলো আঁক সাইন্টিফিক্যালি, এগুলো কতগুলো ডট, ইভেন ডটও না, এগুলো কতগুলা মানে এগুলো কম্পোজিশনও না, এনি এনি কাইন্ড অফ মিনিংফুলনেস। আমি যদি কম্পোজিশনও বলতে, ইভেন আমি যদি বলি যে কোনো কিছু মিনিংলেস, এটা বলার জন্য একটা মিনিংফুলনেস কিন্তু আগেই থাকতে হবে, যেটার জি জি আলোকে এটা মিনিংলেস হয়েছে। জি স্যার, Whatever we say, even if it is meaningless, we have to have agreed meaningfulness first. ওইটা আমরা জি কোথায় স্যার, পাইলাম? ওইটা আমরা কোথায় পাইলাম? ওটাকে অভিজ্ঞতা দিয়ে পেয়েছি। অভিজ্ঞতা, তোমরা কম্পিউটার সায়েন্সের লোকেরা জানো যে অভিজ্ঞতা আমাকে কতগুলা ডিসক্রিট, কতগুলো খন্ড খন্ড চিত্র দেয়। এই খন্ড খন্ড চিত্রগুলোকে আমি সমন্বয় করি, সমন্বয় করে আমি একটা জি নলেজ মানে এটার দ্বারা আমি রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এবং যে আমাকে জি রিপ্রেজেন্ট করে সে তো একটা জিনিস রিপ্রেজেন্ট করে, সেটা থেকে রিয়েলিটিটাকে আমি অ্যাসিউম করি। হ্যাঁ, জি তাদের স্যার, তাদের মেইন জি স্যার, ভুলটা হচ্ছে ক্লিয়ার। যে মেইন ভুলটা হচ্ছে এটা মনে করা বা দাবি করা যে রিয়েলিটি ইজ অলওয়েজ ফিজিক্যাল। জি জি স্যার, জি এক্স্যাক্টলি ক্লিয়ার স্যার। স্যার আরেকটা পয়েন্ট আমি এটা তুলবো স্যার, এটা আপনার ক্ষেত্রে দেখছি বা হচ্ছে নেচারে এই প্যাটার্নটা দেখা যায়। আমি আগে এটা ফিল করতাম এরকম যে যা কিছু আছে তার অপোজিট কিছু আছে, বা কোনো কিছু সাপেক্ষে না হলে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না, বা আমাদের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি অনেকটা বাইনারি কম্পারিজনের মতো, বা ডিরেক্টলি বাইনারি লজিকও বলবো না, অনেকটা ফাজি লজিকও কাজ করে, জিরো এবং ওয়ানের মাঝখানে ভ্যালু নিয়ে কাজ করে। তো অ্যাকচুয়ালি অপোজিট কোনো কিছু একটা আছে এটা ফিল করি। এবং আমি আপনার একটা থিওরিও দেখলাম, সেটা হচ্ছে ফিলোসফি অফ কন্ট্রাডিকশন। এবং আমি পার্সোনালি আপনাকে স্যার অ্যাজ এ ফিলোসফার হিসেবে মনে করি এই যে যা কিছু আছে তার অপোজিট কিছু আছে। যেমন আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট আছে বলেই ভ্যারিয়েবল আছে, বা ভ্যারিয়েবল আছে বলেই কনস্ট্যান্ট আছে। অর্থাৎ ভ্যারিয়েবল না থাকলে কনস্ট্যান্টের অস্তিত্ব আমরা বুঝতে পারি না, আমাদের হিউম্যান ব্রেন সেটা বুঝতে পারে না। তো অপোজিট আছে বলে কম্পারিজনের মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি যে জিনিসটা কি, বা ফিল করতে পারি। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আমরা যখন পিওর সায়েন্সে কোনো কিছু প্রমাণ করতে যাই, তখন হচ্ছে আমরা কনস্ট্যান্টের একটা গ্যাপ ফিল করি, বা হচ্ছে কনস্ট্যান্ট একটা প্রয়োজন হয়ে পড়ে। যেমন একটা বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, সেক্ষেত্রেও জেনারেলাইজ করার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট টেনে নিয়ে আসতে হচ্ছে, বা পাই কনস্ট্যান্টের প্রয়োজন হচ্ছে। ইভেন ফিজিক্সেরও বিভিন্ন সূত্র প্রমাণ করার জন্য আমরা কনস্ট্যান্টের ব্যবহার দেখতে পাই, নিয়ে আসতে দেখতে পাই, অথবা হচ্ছে কনস্ট্যান্টের একটা প্রয়োজনীয়তা ফিল করি। তো আমার যে পয়েন্টটা হচ্ছে এটাই, যে আমাদের ইউনিভার্সের ডোমেইনটাকে মনে হয় যে এটা ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। বা সায়েন্স তো এটা স্বীকার করে যে তার শুরু এবং শেষ আছে, মানে এটা হচ্ছে সার্ভাইভ করার জন্য কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের এই পুরা ইউনিভার্সটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট একটা ডোমেন ধরতে পারি, তাহলে ফিলোসফি অফ কন্ট্রাডিকশন অনুযায়ী হচ্ছে সেটার অপোজিট একটা ইন্ডিপেন্ডেন্ট বিং প্রয়োজন হয়ে পড়তেছে ডিপেন্ডেন্ট অবজেক্টের জন্য, বা ডোমেনের জন্য। তো
তো আমরা কি এটা বলতে পারি না যে এটা নেসেসিটি হয়ে যাচ্ছে যে গড এক্সিস্টেন্ট, এবং গডের একটা বৈশিষ্ট্য হবে তিনি হচ্ছে কনস্ট্যান্ট হবে, এবং তার শুরুও নাই শেষও নাই। এবং গডকে তো আসলে সবাই বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে। নাস্তিকেরা তারা প্রচলিত প্রাতিষ্ঠানিক যেগুলো ধর্ম, হ্যাঁ, সামাজিক ভাবে যেগুলো আচরিত হয় সেগুলোতে তারা হয়তো অবিশ্বাস করে। হ্যাঁ, ওই যে সে রাসেলের বইয়ের মতো যে হোয়াই আই এম নট এ খ্রিস্টিয়ান, ওকে, এরকম। কিন্তু এই যে মানে গডলি যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো তো কেউ অস্বীকার করতে পারে না। এটা অস্বীকার করলে তো তার আলোচনাটাই সম্ভব না। কেউ যদি মানে অ্যাবসলিউট, ইনফাইনাইট, পারফেক্ট, এই ধরনের যে মানে টার্ম গুলো আছে এগুলাকে কেউ যদি অস্বীকার করে, সে তো একটা বদ্ধ পাগল, উন্মাদ হওয়া ছাড়া তার আর কোনো পথ নাই, সে কিছু করতে পারবে না। আমি তোমার একটা কথা বলি, তুমি পায়ের কথা বলছো বা বিভিন্ন কনস্ট্যান্ট ইত্যাদির কথা বলছো, এগুলাকে আমরা কোথায় পাই? এটা কনস্ট্যান্ট পাই না। এগুলাকে আমরা এই পরিধিকে আমরা ইয়া দিয়ে ভাগ করলে, এটাকে এইভাবে করলে, এটা এভাবে করলে, এটা এভাবে করে, এটা এভাবে, এগুলো থেকে আমরা অ্যাসিউম করি। জি স্যার, there is no pie out there, this is pie, এবং সেটা অনুসারে এটা হচ্ছে। আমরা বরং একটা এক্সপেরিয়েন্স পাই, যে এক্সপেরিয়েন্সটাকে আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে, একটা ইমাজিনেশনের মাধ্যমে আমরা এগুলাকে একটা মেটাফিজিক্যাল ফর্ম দেই। পাই হচ্ছে একটা মেটাফিজিক্যাল ফর্ম। কথার কথা আমি একটা সহজ উদাহরণ বলি, অভিকর্ষ বল। অভিকর্ষ বলের মাধ্যমে মানে সবগুলো যেভাবে যা আছে, এখন অভিকর্ষ বল কাজ করে এটাকে আমরা অ্যাসিউম করি, এবং অভিকর্ষ বলের একটা এফেক্ট আমরা দেখতে পাই। আমরা অভিকর্ষ বলটাকে তো স্বয়ং দেখতে পাই না। জি স্যার। সেজন্য এখন মারা গেছে, ওনার নাম কি, উনি সায়েন্সের খুব ভালো ব্যাখ্যা বলতেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আর নামটা মনে আসছে না, মারা গেছেন, খুব পপুলার টিচার ছিলেন। উনি বলছেন যে, এবং আজ পর্যন্ত এরা যারা আছে, যে যারা প্রত্যেকে আছে, এরা হোয়াই কোয়েশ্চনকে ডিল করতে চায় না। হোয়াই, what is the purpose, what is the meaning, why, what it is from a subjective point of view, এই জিনিসগুলোকে তারা মোটেও আনতে চায় না। তারা অবজেক্টিভ থাকতে চায়, তারা হাউ এর মধ্যে থাকতে চায়, তারা প্রসেসের মধ্যে থাকতে চায়। কিন্তু জার্নি ইজ নট দ্য ডেস্টিনেশন, এবং ইফ উই সি এ জার্নি উই অ্যাসিউম দ্যাট ইট হ্যাজ এ স্টার্টিং, ওকে, এবং ইট হ্যাজ এ পারপাস, ওকে। এবং এটা যদি কথার কথা মানে মানে এই যে নিহিলিজম বলে শূন্যতা, তো শূন্যতাও তো একটা মিনিং। প্রকৃতিতে তো শূন্য বলে কোনো কিছু নাই। এই শূন্যটা আমরা কোথায় পাইছি? মানে আমরা দেখাতে পারি যে এক আছে, দুই আছে, ইত্যাদি আছে, হ্যাঁ, শূন্য কোথায় আছে? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কন্ট্রাডিকশনটা ইট ইজ এ মাস্ট। এবং এই যে এইটা শুধু আমি নই, এটা ইন্ডিয়ান ফিলসফিতে পুরুষ প্রকৃতি এভাবে আছে, এটা যে হেগেলের যে মানে ট্রায়াড আছে, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এগুলোর মধ্যে আছে। ফিলোসফি অফ কন্ট্রাডিকশন ইজ নট নিউ, বাট এখন গ্রিক ফিলোসফাররা তো সবকিছু ফিলোসফি করে গেছেন, আমরা কি করব? আমরা এগুলাকে নতুন নতুন টার্ম দিয়ে ব্যাখ্যা করি। হ্যাঁ, মডার্ন ফিলোসফাররা, কন্টেম্পোরারি ফিলোসফাররা যা কিছু বলছে, এই সবগুলোরই মৌলিক বিষয়গুলো কিন্তু গ্রিক ফিলোসফাররা কিন্তু বলে গেছে। ওখানে আস্তিকতা আছে, নাস্তিকতা আছে, এখন যা আছে সবকিছু গ্রিক ফিলোসফিতে আছে। বা আমরা যে কোনো মানব গোষ্ঠীর একটা সভ্যতার যদি একটা মানে নমুনা নেই, সেখানে আমরা দেখবো যে মানুষ আসলে সবসময় মানে একইভাবে চিন্তা করে। তো আমি একজনের সাথে একটা ইন্টারভিউ দিছিলাম, উনি হচ্ছে নিউরোসায়েন্সের লোক, পিএইচডি করেছেন নিউরোসায়েন্সে, পড়াশোনা হলো যে মেডিকেলে, গ্রাজুয়েশন মেডিকেল থেকে, আমেরিকাতে আছে, ওহাইওতে, এবং উনি আমার ট্রিসডাকশন নামে একটা চ্যানেল উনি পরিচালনা করে। জি স্যার। ফরিদুল আলম সম্ভবত। হ্যাঁ, তো ফরিদুল আলম উনি আমার সাথে ফিলোসফি নিয়ে কথা বলার পরে দেখা গেল যে উনি যেভাবে চিন্তা করে আর আমি ফিলোসফিতে যেগুলো আমরা পড়াই বা আমরা জানি সেগুলো একই জিনিস। তখন উনি বললেন যে ওয়াইস ম্যান থিঙ্ক অ্যালাইক। আমি বললাম না, ব্যাপারটা সেটা নয়। ম্যান থিঙ্ক অ্যালাইক, ওয়াইজ আনওয়াইজ কোনো কথা না। আনওয়াইজ হচ্ছে সেই মানুষ যে ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। কথার কথা নাস্তিকেরা হচ্ছে যে সেরকম একটা মানে সেই ধরনের মানব গোষ্ঠী, তারা অনেক কিছু জানে কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না যে হোয়াট ইজ দ্য নেচার অফ নেচার। তারা যে নেচার করছে, এই নেচার জিনিসটা কি? বলে ইট ইজ নাথিং। হাউ নাথিং ক্যান ক্রিয়েট এভরিথিং। হ্যাঁ, জি স্যার। এই জন্য আমি যেটা, এটা সবচেয়ে বেশি ডগমেটিক তাদের, সবচেয়ে বেশি ডগমেটিক। সে সবকিছুর জন্য নেচারকে দায়ী করবে, নেচার সিলেক্ট করে, বাট নেচার ইজ নট এজেন্সি।
তারা বলছে যে নিয়মের মাধ্যমে হচ্ছে। এখন তাদেরকে যদি কোনো নিয়ম দেখাতে বলা হয়, তারা নিয়মের একটা এফেক্টকে দেখাবে, বাট দিস ইজ দ্য এফেক্ট অফ দ্য ল। You জি জি just assume the law because the law itself is not a physical stuff, but physical stuff is run by law. সেজন্য ওনার নামটা আমি মরছি, নাস্তিকতার একদম খুব আগের, মারা গেছে 20-30 বছর আগে। উনি বলছেন যে আমাকে তুমি হোয়াই জিজ্ঞেস করলে আমি বলবো এমন একটা কিছু যেটা একটা হাউ, মানে আমি এটা কেন জি ঘটে ওটা দেখাবো, ওইটা একটা প্রসেস। হ্যাঁ, জি স্যার। তো আমাদের, আমি কথাটা এই পয়েন্টটা এখানে শেষ করি যে আমাদের এটা শুধু আমি মোজাম্মেল হক আস্তিক বলে না, মেটাফিজিক্স হচ্ছে ফিলোসফির মূল বিষয়। জি এই মেটাফিজিক্যাল এন্টিটি, সেখানে ফিজিক্যাল এন্টিটি হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। আস্তিক নাস্তিক সবাই এটাতে একমত হয়। জি স্যার। এপিস্টেমোলজি যে কোনো বই যদি কেউ নেয়, একটা আর্টিকেল, একটা বই, একটা পৃষ্ঠা, দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইজ বিলিফ, এবং জি স্যার। নলেজের সংজ্ঞাটাই দেওয়া হয়েছে জাস্টিফাইড ট্রু বিলিফ। ইট ইজ বেসিক্যালি বিলিফ, but জি not a dogmatic belief, but it is tested and it is truth based. জি ওকে, জি তাহলে এখন আমার এই মেটাফিজিক্যাল এন্টিটি গুলো কোথায়? এগুলো তো ফিজিক্যালের বাইরে। আমার বিলিফ তো আমার সাবজেক্টিভিটি ডিনোট করে, এটা ছাড়া তো কোনো জ্ঞান হবে না। কিন্তু যারা সায়েন্স, যাদেরকে আমি সায়েন্সিস্ট বলি, বিজ্ঞানবাদী, এরা কিন্তু কোনোভাবে হাউ, সাবজেক্টিভিটি, পারপাস ওগুলোর দিকে যাবে না, অথচ উই লিভ জি ফর পারপাস, উই জি ফিল আওয়ার সাবজেক্টিভিটি, and জি we actually pose the question why it is, how তো একটা প্রসেস, অবশ্যই আমার এটা জানা দরকার। জি কিন্তু আমি জি যদি, স্যার। আমার যদি কাজটা আমি কেন করছি, এটার লক্ষ্য উদ্দেশ্য, এটার মিনিংফুলনেস, এটার নরমেটিভ এথিক্যাল বিষয়, এই যে এথিক্স কোথায় আছে, এথিক্স এর ইয়েটা কি, আমরা কেন এথিক্স এর কথা বলি? নাস্তিক কেন নাস্তিক হয়? একটা গরু ছাগল তো নাস্তিক হয় না। জি জি স্যার। এথিক্সটা কি ফিজিক্যাল? জি বরঞ্চ ফিজিক্যাল জি জিনিসটাকে কিভাবে কি করতে হবে না হবে, হলে ভালো হবে, না হলে খারাপ হবে, কোন একটা লক্ষ্যের নিরিখে, কোন একটা স্ট্যান্ডার্ডের আলোকে এটাকে বিচার করা, এটা হলো এথিক্স। জি স্যার। স্যার ওর তারা তো অনেক দাবি করে, তারা অনেক মুক্ত চিন্তক। আমার কাছে যেটা মনে হয় তারা অনেক বেশি মানে এম্পিরিক্যাল ডোমেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে দিয়েছে তারা নিজেদের, যেটা মনে করি। এম্পিরিক্যাল ডোমেইনের মধ্যে তারা, তারা ফিজিক্যাল এম্পিরিক্যালের কথা কেন বলে? বুজরুকি করার জন্য, নানা ধরনের বুজরুকি ওদের, মানে জাদুকররা যেরকম জাদু করে কথার কথা খেলা। বলে, জি স্যার। এরকম করে নানা রকম বুজরুকি করে, মানে তার কৌশলটাকে লুকানোর জন্য ওরা এরকম কথার কিছু ফুলঝুরি ছড়ায়। হ্যাঁ, জি স্যার, কিন্তু এক্স্যাক্টলি। ফিলোসফিতে সবচেয়ে দুর্বল ফিলোসফিক্যালি মানে থিওরি হলো এই এই এম্পিরিসিজম, এবং সবচেয়ে দুর্বল, একেবারে দুর্বল, কেউ কারো যদি দুর্বল, এটা দুর্বল কিনা কারো যদি সন্দেহ হয়, তাকে আমি এই এই জুম মিটিং এ ক্যামেরাতে খালি এখানে খালি একটা টোকা দিব, একটা টোকাতে তিনি ধসে পড়বেন, তাতে সবচেয়ে বড় ফিলোসফারে ধসে পড়বেন। কিন্তু এইটা যেহেতু বস্তুবাদী হওয়া, ভোগবাদী হওয়া এবং যাচ্ছে তাই জীবন যাপনের করার জন্য, প্রমিসকিউটির জন্য সহায়ক, সেজন্য এটা খুবই পপুলার। জি স্যার, এক্স্যাক্টলি স্যার। আপনার সাথে একমত স্যার। আর স্যার আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে চেষ্টা করি এর বিরুদ্ধে কথা বলা বা কিছু আর্গুমেন্ট দেওয়ার, যদিও আমাদের সেই ধরনের ক্যাপাসিটি নাই। তো আপনাদের মতো ফিলোসোফাররা যদি এগিয়ে আসেন বিভিন্ন আমাদের অনলাইন কিন্তু ভাই প্ল্যাটফর্মে শুনো, ডিবেটের জন্য। আমরা তো ভাই ওদের মতো এরকম আননেসেসারি ইনফরমেশন নিয়ে আসা, আননেসেসারি রেফারেন্স নিয়ে আসা, আননেসেসারি পয়েন্ট অফ ভিউ কে হাইলাইট করে তো তর্ক বিতর্ক করতে পারবো না, তাই জি না? জি জি মানে স্যার, রাইট। পড়া এবং আনপড়া তো একসাথে মিলতে পারে না। আমি যেভাবে জি কথা স্যার। বলি তাকে তো ওইগুলো পড়ে আসতে হবে, ওগুলো জেনে আসতে হবে। জি এখন জি স্যার, একটা এক্স্যাক্টলি। ছেলে, সে একেবারে সাধারণ আর কি, মানে তেমন লেখাপড়াও করে নাই, মানে আসলে দারিদ্র্যের জন্যই সে উচ্চশিক্ষা করতে পারে, কিন্তু মেধাবী ছেলে, জি হকারের কাজ করে, কিন্তু ওই জি নাস্তিকদের স্যার। পাল্লায় পড়ে ওই ধরনের নাস্তিক হয়েছে। তো আমার জি সাথে জি ফোনে মাঝে মাঝে কথা বলতো, গত কয়েক মাস থেকে আর হচ্ছে না। তো ও জি আমাকে জি সে ফোনে কথা বলে, আধা ঘন্টা 40 মিনিট কথা বলে। ওর বন্ধু বান্ধবদেরকে যখন সে বলে যে চিরিয়ম স্যার, প্রফেসরের সাথে আমি কথা বলছি, ওরা বিশ্বাস করে না, ওর কাছে গল্প করছে, তো প্রফেসরের কাজ নাই তোর সাথে কথা বলার। হ্যাঁ, জি জি আচ্ছা, ওর নামটা বলছি না সঙ্গত কারণে। তো ও আহ, মানে ওকে এইটা জিনিস বুঝাইতে আমার বহুদিন লাগছে, দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল এন্ড মেটাফিজিক্যাল। ও মেটাফিজিক্যাল জিনিসটা বোঝাই না। হ্যাঁ,
ও জি জি বলতেন জি এটা এটা তো ফিজিক্যাল। তা আমি বললাম যে আবার দেখাই দিই, এটা তো এটা তো ফিজিক্যাল না, এটা কি? জি 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 স্যার, তো এইটাই। এই বদ্ধমূল ধারণাগুলো ওদের মধ্যে আছে, এবং আমার ধারণা যে আসমান থেকে ফেরেশতা নামে এসে যদি তাদেরকে কোনো কিছু করে, জি তাও এটা কোরআন শরীফে একটা আয়াত আছে না, যে তাদেরকে যদি আকাশে উঠানো হয়, নিদর্শন দেখানো হয়, তখন তারা বলবে যে আমাদের চোখ বিভ্রান্ত হচ্ছে, আমরা ভুল দেখতেছি। জি স্যার, রাইট স্যার। আল্লাহ। এটার আসলে এগুলার মূল হচ্ছে যে ওইটাও ফিলোসফি মাইন্ডে আমরা পড়াশোনা করি, এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে এটা খুব ডমিনেন্ট একটা বিষয়, ওরা আলোচনা করে, কিন্তু ওটার মানে শিক্ষাটা তারা প্রায়শই গ্রহণ করে না, যেহেতু তারা অবসেসড বাই দিয়ার মানে ওয়ার্ল্ড ভিউ। জি সেটা হচ্ছে ইন্টেনশনালিটি, ইসলামে যেটা নিয়ত বলা হয়েছে, মানে কারো ইন্টেনশন যদি খারাপ থাকে, হ্যাঁ, সে যদি সত্যকে জি জানে, যে আমি বললাম যে আমি আমার এই লাইফের জন্য, এই পৃথিবীর জন্য, এই কিছুর জন্য যদি কৃতজ্ঞ হই, তাহলে কৃতজ্ঞতাটা আমি কাকে দিব? আমি 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 এর জন্য ক্রেডিট কাকে দেব? হ্যাঁ, জি স্যার। আমি একজন বিশ্বাসী ব্যক্তি, আমি আমি সেজন্য আল্লাহ বা স্রষ্টা বা ঈশ্বরকে খুঁজে পেয়েছি। জি স্যার। তাদের মধ্যে অডাসিটি আছে, তাদের মধ্যে তারা মানে বিদ্রোহী মনোভাবাপন্ন, সেজন্য তাদের কাছে মনে হয় যেন সেই সেরা। হ্যাঁ, আসলে তো জি আমরা স্যার। তো জি আমরা যে সেরা নই, আমরা যে কত ক্ষুদ্র জগতে, আমাদের প্রকৃত অবস্থান যে কি, সেটা সম্বন্ধে আমাদের একটা অনেস্ট মানে কনফেশন থাকা উচিত, যেটা জি স্যার। নাস্তিকদের মধ্যে দেখা যায় না আর কি। হ্যাঁ, তো যাচ্ছে তাই জি জীবনযাপন করার জন্য নাস্তিকতা কিন্তু সহায়ক। জি জি। আর স্যার আরেকটা পয়েন্ট, এটা লাস্ট, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে নাস্তিকরা প্রায় এটা নিয়ে অ্যাটাক করে, বার্ডেন অফ প্রুফ নিয়ে। হুম, তারা সবসময় হচ্ছে মুসলিমদের উপর চাপিয়ে দেয়, বা তারা হচ্ছে ডিনাই করে, এবং ডিনাই করে মনে করে যে সেটা প্রমাণ হয়ে গেছে, বা কোনো কিছুকে ডিনাই করলে তারা মনে করে যে তাদের এটাই সত্য প্রমাণিত হয়েছে। অথবা হচ্ছে তাদের কোনো প্রুফ দেওয়া লাগবে না। এইরকম একটা পয়েন্ট তারা রেজ করার চেষ্টা করে বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে। তা আসলে বার্ডেন অফ প্রুফটা কার দিকে যায়, এইটা যদি স্যার একটু বার্ডেন অফ এক্সপ্লেন প্রুফটা করতেন। সবার দিকে যায়, কথা খুব মানে পরিষ্কার। যিনি জি কোনো জি কিছু দাবি করবেন, সেইটা প্রমাণ করার দায়িত্বটা তার। জি জি এখন কথার কথা, আমি কথা খুব সংক্ষেপে, আমরা প্রায় ঘন্টাখানিক কথা অলরেডি বলে ফেলছি, জি স্যার। আমি এটা সংক্ষেপে শেষ করি, বা আজকে একটু হিন্টস দেয়া হতো আগামী, আমি আই উইশ টু টক উইথ ইউ রেগুলারলি, অ্যাট জি। লিস্ট ওয়ান্স এ উইক, হ্যাঁ, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইনাফ। তো থ্যাংক ইউ স্যার। আহ, সেটা হচ্ছে যে আহ, যেমন আস্তিকরা, হ্যাঁ, নাস্তিকরা দাবি করে যে খোদা নাই, সেটা বলে যে আমাদের কাছে প্রমাণ নাই, তোমরা দাবি করো যে খোদা আছে, এটা প্রমাণ দেখো। ঠিক জি আছে, এখন আমি দাবি করলাম যে খোদা আছে, তাহলে এটার কি প্রমাণ হবে? তো খোদা আছে, তিনি তো ফিজিক্যাল বডি নয়, যেটা আমি টেলিস্কোপ দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে দেখাইতে হবে, তাই না? জি জি আমি খোদাকে একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি মনে করি, তো অ্যাবস্ট্রাক্ট এন্টিটিকে আমি ফিজিক্যালি কিভাবে দেখাবো? জি রাইট। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, জি জি তখন আমাকে তাকে মেটাফিজিক্স আনতে হবে। সে যদি মেটাফিজিক্সে আসে, ফিলোসফিক্যাল ডিসকাশনে আসে, তখন সে দেখবে যে গডে বিশ্বাস করার জন্য সাফিসিয়েন্ট আর্গুমেন্ট আছে, এবং জি গডে বিশ্বাস না করার জন্য সাফিসিয়েন্ট আর্গুমেন্ট আছে। ফিলোসফিক্যালি দ্য ওয়ার্ল্ড ইজ কাউন্টার ব্যালেন্সড। আচ্ছা, তাহলে গডে বিশ্বাস না করার জন্য সাফিসিয়েন্ট আর্গুমেন্ট কিরকম? ইফ সামওয়ান টেকস ফিজিক্যাল এভিডেন্স অ্যাজ দ্য লাস্ট এভিডেন্স, এটা জি এটা যদি সে কেউ মনে করে, তার জন্য নন ফিজিক্যাল যে কোনো কিছু না থাকা, নন এক্সিস্টেন্ট হওয়াটাই সাফিসিয়েন্ট, যেভাবে তাদের জন্য সেটা সাফিসিয়েন্ট। জি তাহলে রাইট। আমি যে স্কেল নিয়ে আসছি, আমি যে ভাণ্ড পাত্র নিয়ে আসছি, ওই পাত্র ফিল আপ হয়ে গেছে, শেষ। জি জি কিন্তু আমি যদি, ওই যে আমরা আলোচনা শুরু করছিলাম, শুরুর দিকে বলছিলাম যে আমরা যদি মনে করি দ্য ওয়ার্ল্ড ইজ ইভেন ফিজিক্যালি হায়ারার্কিক্যাল, জি আর স্যার। আমরা যদি অ্যাবস্ট্রাক্ট এবং ফিজিক্যালের দিকে দেখাই, তাহলে অ্যাবস্ট্রাক্ট নন ফিজিক্যাল ইজ হায়ারার্কিক্যাল, কারণ নিয়মটা আছে বলে বস্তুটা চলে। জি এখন স্যার তারা রাইট। বলতে চাচ্ছে, তুমি যদি ওটা শুনে থাকো, ওই যে অন্টোলজি অফ জিরো, ওখানের মধ্যে আমি মানে নাথিংনেস এর কথা নিয়ে আসছি। লরেন্স ক্রাউস যে ইউনিভার্স ফ্রম নাথিং বলছে, সেই নাথিং কিন্তু আমাদের মানে ইউজুয়াল সেন্সের নাথিং না। এটা হচ্ছে যে জি মানে এটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন তো নাথিং না, এটা তো সায়েন্সের যে কোনো লোকেরাই বুঝবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। একটা হলো নন এক্সিস্টেন্ট অর্থে নাথিং বা জিরো, আরটা হলো যে ইকুইলিব্রিয়াম অর্থে নাথিং বা জিরো, পজিটিভ নেগেটিভ সমান হয়ে জি নাথিং হয়ে আছে, সুতরাং এটা শূন্য থেকে আসছে। কিরকম একটা ভুল কথা
এই মানে একবিংশ শতাব্দীতে লোকদেরকে বুঝাইয়া তার বই সে মানে হাজার হাজার কপি বিক্রি করছে এবং টক দিয়ে বেড়ায়। আমি জি বুঝি স্যার। আমি বুঝি না। হ্যাঁ, এই এইগুলোগুলাকে ফিলোসফিতে আনতে হবে। এই জন্য তুমি খেয়াল করে দেখবা যে নাস্তিকেরা ফিলোসফিকে ভয় পায়, আর আস্তিকেরা যারা ফিলোসফিকে ভয় পায় সেখানে নাস্তিকেরা ফিলোসফি নিয়ে তাদের কাছে হাজির হয়। আর জি স্যার, আস্তিকেরা এক্স্যাক্টলি। যখন ফিলোসফি নিয়ে আগায় তখন সে বলে যে না, আমরা তো হাও এর মধ্যে আছি, আমরা সায়েন্সে আছি, আমরা ওয়ে নাই, আমরা পারপাসে নাই। রাইট স্যার, একমত। জি স্যার। তাহলে এখন আমি যদি বলি যে মানে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, ম্যাথমেটিক্যাল এগুলো অ্যাবস্ট্রাক্ট, ওগুলো অ্যাবস্ট্রাক্ট, ওগুলো অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই যে অ্যাবস্ট্রাক্টের তো অন্টোলজিটাই হচ্ছে যে এটা কিন্তু বেসিক্যালি ওয়ান এন্ড দ্য সেম সিঙ্গুলার হবে। মানে আমরা যদি বলি যে বৃহত্তম বৃত্ত, তো বৃহত্তম বৃত্ত কোনোদিন কি দুইটা হবে? না স্যার। মানে আমরা যদি বলি যে মানে সবচেয়ে বড়, এটা তো দুইটা হবে না, এবং সবচেয়ে বড় যেটা সেটাতে এই জগৎটা হবে না, কারণ জগতের একটা সাইজ আছে। জি জি। এটা ফিজিক্যালি না মাপলেও ম্যাথমেটিক্সের জি ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু ইয়ারা বের করছে যে জগতের বিভিন্ন মানে ফাইনাইট বৈশিষ্ট্যগুলা। তাহলে জি এই জি ইনফিনিটিটা জি কোত্থেকে আসলো? এটা মাস্ট বি বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড হবে। জি হ্যাঁ, স্যার, রাইট। তাহলে পরে আমরা যে আল্লাহর যে সিফতগুলা দেখি, যে নাস্তিকেরা আল্লাহকে এভাবে অস্বীকার করছে, আল্লাহ তারপর তো তাদেরকে খাওয়াচ্ছে, তাহলে তিনি নিশ্চয়ই দয়াময়। হ্যাঁ, তাহলে জি স্যার। এই যে সিফতগুলো আমরা দেখি, প্রত্যেকটা সিফতের তো আমরা একবারে এম্পিরিক্যাল এভিডেন্স দেখতেছি। তাহলে আমার জি হাত দেখা যায়, আমার পা দেখা যায়, আমার গলা দেখা যায়, আমার ভয়েসটা আমার সাথে মিলে, আমার চুলটাও মিলে, সবকিছু মোজাম্মেল স্যারের সাথে মিলে, কিন্তু অ্যাকচুয়ালি মোজাম্মেল স্যার এক্সিস্ট করে না। এটা তো একটা খুবই ফানি কথা। জি স্যার, রাইট স্যার। তাহলে আজকে আমরা কি এখানে শেষ করতে পারি? জি স্যার, থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো স্যার আপনার সাথে আলোচনা করে, অনেক কিছু জানলাম, শিখলাম। আর আমাদের এই আর মানে আলোচনাটা কি আমি আমার চ্যানেলে দিতে পারি? জি স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে আমরা আর স্যার, মানে হ্যাঁ, ইফ ইউ আমি স্যার আপনার কোর্সেও ইন্টারেস্টেড, যেমন ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, এই কোর্সে। জি জি। এই কোর্সে আমি আমার আর আসলে কি। একটা বই লেখাটা একেবারে মানে ওয়াজিব হয়ে পড়ছে আর কি। জি স্যার, অবশ্যই আহ, অবশ্যই। আমি কিছু কন্টেন্টকে কম্পাইল করে রেখেছি, কিন্তু ওই যে একটু খেয়ালি টাইপের মানুষ, হয় না, আলসেমি ইত্যাদি আর কি। জি হ্যাঁ, তবে জি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আলোচনা, আহ, সেইখানে আমার একটা থিওরি আমি ডেভেলপ করেছি, ওটা নিয়ে আমি একটা জি সেমিনারও করেছি ডিপার্টমেন্টে, কনস্ট্যান্ট গ্যাপ থিওরি। সেখানে জি আমি স্যার। দেখাইছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো মানে মানুষকে ছাড়িয়ে যেতে পারবে না, বাট ফাংশনালি পারবে। জি অলরেডি তো ফাংশনালি অনেক বিষয়ে পারছে, বাট জি জি ফাংশনালি যেমন কথার কথা, আমি যে হিসাবটা করতে পারি না একটা ক্যালকুলেটর সেটা করতে পারে, আমি যেটা তুলতে পারি না একটা ক্রেন সেটাকে তুলতে পারে, এভাবে জি ফাংশনাল জি অনেক কিছু করতে পারে। কিন্তু মানুষের যে সাবজেক্টিভিটি, ক্রিয়েটিভিটি, তার যে এথিক্স, তার যে নর্মেটিভিটি, এই বিষয়গুলো কখনোই কোনো একটা ম্যাথমেটিক্যাল এন্টিটির মধ্যে আসবে না। জি জি তো এইটা জি এইটা আমি ওখানের মধ্যে বলার চেষ্টা করেছি আর কি। জি স্যার, অবশ্যই। এটা স্যার কোনো ভিডিও থাকলে আমি দেখবো। আমি স্যার ট্রাই করি আপনার প্রায় প্রত্যেকটা ভিডিওই দেখার, আর বিজি এগুলো তো থাকি অগোছালো অবশ্যই। অগোছালো এবং জি আনএডিটেড। জি জি স্যার, তারপরে অনেক সুন্দর লাগে এবং আমি মনে করি এটা একটা রিভলিউশন নিয়ে আসবে, কারণ আমাদের আসবে সায়েন্স। কিনা জানি না, আমি মনে করি যে হোয়াট ইজ দ্য আদার ওয়ে টু ডু। আমি কি করব, একটা মাস্টার মানুষ, আমি আর কি করব, থাকি মফস্বলে, এই যে জোবরাতে, জোবরা গ্রামে। শুধু স্যার আপনি টিচার না, যে আমি মনে করি স্যার আপনি ফিলোসোফার। আর এটা আমরা স্যার নিজের অজান্তে কিন্তু ফিলোসফির এই টুলটা ইউজ করি কিন্তু বুঝতে পারি। যেমন আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা মনে করতাম যে জাস্ট লজিক্যাল থিঙ্কিং ইকুয়াল টু গুড কোয়ালিটি সফটওয়্যার, বাট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে নিজের অজান্তেই এখন যখন ফিলোসফিক্যাল টার্ম গুলো পড়তেছি তখন হচ্ছে ওহো, আমরা তো এখানে প্রথমে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য শুনো, ইন্ডাকশন করলাম। বাংলাদেশে ফিলোসফি পড়ার সবচেয়ে বড় বিপদ হলো এখানে যে লিটারেচার গুলো আছে, বিশেষ করে বাংলাতে, এগুলো কোয়াইট মিসলিডিং এবং ভেরি টাফ, এবং এদের জি জি শব্দগুলো, টার্ম গুলো এত মিসলিডিং, কথার কথা পিছনে যাইতে যাইতে শেষ পর্যন্ত আর কিছু পাওয়া গেল না। এটাকে ইনফিনিট রিগ্রেস বলে। এটার বাংলা জি করছে জি স্যার। অনবস্থা দোষ। তো অনবস্থা দোষ দিয়া মানে মুখে দিয়ে খারাপ কথা আসে, কিভাবে সে বুঝবে? তাকে যদি বলা হয় যে ইনফিনিট রিগ্রেসের বাংলা হচ্ছে অন্তহীন পরম্পরা, তাহলে সে সহজে বুঝে যাবে। তো বইপত্র জি লেখছে স্যার। জি স্যার। জি ইউনিভার্সালের বাংলা লেখছে সামান্য, ওই যে সংস্কৃতি অনুসারে ইউনিভার্সালাইজেশনের জি বাংলা লেখছে সামান্যীকরণ। এটা বাংলা পড়ে কে বুঝবে?
জি স্যার, রাইট স্যার। এটা হ্যাঁ খুবই মানে ইয়াতে ওই যে ডিসিশন নিয়ে ইত্যাদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট কথা বলতে পারি। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য আমাকে। আহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক তোমার ধন্যবাদ। সাথে কথা বলে রিয়েলি আমার খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, জি স্যার। আর আমার কাছে তো এটা স্যার ড্রিমের মতোই মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলতে পারতেছি স্যার। আরে শুনো, তুমি হচ্ছে যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বললাম যে একজন হকার যে জি জি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারে নাই, সে জি জি আমি তাকে সরি, আমি মানে এটাও আমি তাকে বলতে চাই না, সে হয়তো এটা শুনবে বা শুনতে পারে, মাইন্ড করে স্যার আমাকে হকার বলছে, কিন্তু পরবর্তীতে সে নিজেই বলছে, আমি তাকে জিজ্ঞেসও করি নাই। হ্যাঁ, জি যে কোনো লোক আমাকে যে কোনো নাম্বার থেকে ফোন করে কনসেপচুয়াল কোনো বিষয় জিজ্ঞেস করলে আমি ইমিডিয়েটলি ওর মানে আমার আহ, সুবিধাজনক সময় আমি অবশ্যই কথা বলি। হ্যাঁ, জি জি সেক্ষেত্রে তুমি ইউ আর এ রিসোর্স পারসন। জি জি স্যার। আমি স্যার অনেককেই বলি যে স্যারের আপনার, আমি সবাইকে বলি যে স্যারের গুলা দেখেন, এবং অনেকে ইন্টারেস্টেড হয় আপনার সাথে কথা বলার জন্য। এবং আমিও প্রথমে ভয় পেতাম যে আপনি কি কথা বলবেন কিনা আমার সাথে, এই জন্য ট্রাইও করিনি। তো আমি 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 হচ্ছে যে আমি একাডেমিক ডেভেলপমেন্টের পথটা ছেড়ে দিয়ে মানে এস্টাবলিশমেন্টের যে পথটা ছেড়ে দিয়ে আমি এই প্রো পিপল হওয়ার পথটা বেছে নিয়েছি অনেক আগেই। হ্যাঁ, জি স্যার। তো যার কারণে আমার যেসব এস্টাবলিশমেন্ট হয় নাই সেগুলো নিয়ে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যখন কারোর সাথে কোনো বিষয়ে কথা বলি আমি এটা খুবই এনজয় করি। অ্যাটলিস্ট জি তোমার সাথে স্যার, কথা বলেছি, এটা খুবই এনজয় করছি। আর খুশি হব যদি আমরা আগামী সপ্তাহে আবার কথা বলতে পারি। ইনশাআল্লাহ স্যার। জি, ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।